হ্যালো, এখন শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। এখন সাউন্ড ক্লিয়ার কিনা? আগেটাতে একটু সাউন্ড ইস্যু হচ্ছিল। হ্যাঁ, এখন ঠিক আছে বলছি। ওকে, এখন ঠিক আছে। যারা যারা আসলে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা আসছো। একটু ফাস্ট জয়েন করে ফেলো, আমরা শুরু করে দিই। অল ক্লিয়ার? এখন ক্লিয়ার না সাউন্ড? ওকে ওকে, ঠিক আছে। জিৎ ভাইয়ার ক্লাসে কালকে শুনতেই পাইনি। অল ইজ ওয়েল। আচ্ছা, আমরা শুরু করে দিই না? অনেক লেট হয়ে গেছে, আমরা শেষ করতে পারবো না না হলে। আচ্ছা দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমরা করব হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা 18-19 এর কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? ডেন্টাল ভর্তি পরীক্ষা 18-19 এর কোয়েশ্চেন। এখন দেখো ফার্স্ট কোয়েশ্চেনটাই কি বলেছে, ফিজিক্স থেকে ফার্স্টের দিকেই। 60 কেজি ভরের একটা বস্তুর উপরে কত বল তুমি প্রয়োগ করলে 1 মিনিট পর এর বেগ 10 মিটার পার সেকেন্ড হবে। তাহলে যখনই একটা ম্যাথ ফার্স্টে পাবা, কি করবা, এর মধ্যে তুমি কি কি ইনপুট দেওয়া আছে তোমার এখানে সেগুলো আগে একটু লিখে নিবা, ঠিক আছে? দেখো আমরা পাশের ম্যাথটা করি, এই পাশে ম্যাথটা করি। তোমাকে কি কি দেওয়া আছে? তোমাকে দেওয়া আছে একটা এম, তাই না? এম দেওয়া আছে 60 কেজি। তারপরে তোমাকে বলেছে তোমার লাগবে হচ্ছে এফ বের করা, বল চাইছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি, এম এ। তাহলে দেখি আমরা এর জন্য কি কি ইনপুট দেওয়া আছে। আমাদেরকে টি দেওয়া আছে 1 মিনিট, বা যেটাকে আমরা লিখতে পারি 60 সেকেন্ড, তাই না? আর আমাদের বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বুঝে গেছি যে এইটা আমাদের শেষ বেগ, ঠিক আছে? এর আদি বেগ মানে জিরো, মানে জিরো থেকে শুরু করে সে একটা স্থির অবস্থা থেকে শুরু করে পরবর্তীতে শেষে দেখে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের a ইজ ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত, 10 মাইনাস 0 ডিভাইডেড বাই টি হচ্ছে 60। তাহলে 10 আর 60 কাটাতে থাকলে হচ্ছে 1/6, ঠিক আছে? তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। এম এর মান কত পেয়েছি আমরা, 60, তাই না? আর এ হচ্ছে 1/6। তাহলে 60 কে 1/6 দিয়ে কাটা থাকলে থাকে হচ্ছে 10। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 10 নিউটন, ঠিক আছে? অ্যান্সার কি 10 নিউটন, একদম মুখে মুখে করা যায়, জাস্ট তোমাদেরকে একটু করে দেখালাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা দেখি আমরা। ব্লটিং পেপার কোন ধর্মের কারণে পানি শুষে নেয়, ঠিক আছে? ব্লটিং পেপারের মধ্যে অনেক ছোট 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 ছিদ্র থাকে, ঠিক আছে? এই ছিদ্রগুলো দিয়ে পানি খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারে, এবং এই ইজিলি অ্যাবজর্ব হয় সে কোনটার মাধ্যমে, কৈশিক ক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? কিসের মাধ্যমে? কৈশিক ক্রিয়ার মাধ্যমে।
যখন 7 নাম্বার চ্যাপ্টার পড়বা 7 নাম্বার চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রত্যেকটা ছোট ছোট সূত্রগুলো আছে, সেই সূত্রগুলা, এর মাত্রাগুলা এবং এর সাথে যে রিলেশনগুলা, ঠিক আছে? ধরো তোমার স্টোকসের সূত্র, এই স্টোকসের সূত্রের মধ্যে বা এই রাশিমালার মধ্যে কোনটার সাথে কিসের সমানুপাতিক রিলেশন, কিসের ব্যস্তানুপাতিক রিলেশন, এগুলো তোমার জানা লাগবে। তারপরে হচ্ছে তোমার লাস্টের দিকে যেগুলো আছে পৃষ্ঠ শক্তি, তারপর হচ্ছে পৃষ্ঠ টান, কৈশিক ক্রিয়া, এইগুলার যে এক্সাম্পল গুলা, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার দুইয়ের অ্যান্সার কি? দুইয়ের অ্যান্সার হচ্ছে সি, কৈশিক ক্রিয়ার জন্য। হ্যাঁ, সি। ওকে, দেখো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে আমার, নিচের কোন তথ্যটা সঠিক? এখন তোমাকে জি নিয়ে অনেকগুলা কাহিনী বলছে, ঠিক আছে? তুমি মনে রাখবা তোমার অভিকর্ষজ ত্বরণ সবসময়, ধরো আমার পৃথিবী হয়, এই যে এটা হচ্ছে আমার নিরক্ষীয় রেখা, ঠিক আছে? নিরক্ষীয় বা বিষুবীয় রেখা, যেটা একদম ধরো তোমার মিড লাইন বরাবর যাচ্ছে, এই জায়গাটার মধ্যে তোমার জি কম থাকে, ঠিক আছে? এখানে কি থাকে? জি কম থাকে। আর আমি যদি ধরো এটা হচ্ছে আমার, এটা ধরো এটা আমার নর্থ পোল, এটা আমার সাউথ পোল, এই যে মেরুগুলা, এই মেরুগুলোর মধ্যে তোমার কি থাকে? জি সবচেয়ে বেশি থাকে। তাহলে এখানে কি থাকবে? জি সবচেয়ে বেশি থাকে। আর ধরো আমি যদি এটাকে, যদি আমার সেন্টার হয় নাই, যদি আমার এটা সেন্টার হয় পৃথিবীর, এই সেন্টারের মধ্যে তোমার জি কি থাকবে? জি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে তোমার এই বরাবর বিষুব রেখা বরাবর তোমার জি কি থাকবে? তোমার বিষুব রেখা বরাবর জি সবচেয়ে কম থাকবে এবং তোমার মেরুতে জি থাকবে সবচেয়ে বেশি এবং সেন্টারের মধ্যে তোমার অভিকর্ষ ত্বরণটা থাকবে 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার অ্যান্সার কি বলো? নিচের কোন তথ্যটা সঠিক তোমরা বলো। দেখো ফার্স্টে কি বলেছে? নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বাধিক, তাহলে তুমি বুঝছো এটাই ভুল। পৃথিবীর অভ্যন্তরে নামলে জি এর মান বাড়ে, পৃথিবীর সেন্টার, তুমি যত পৃথিবীর ভিতর দিকে নামতেছো তত কি হচ্ছে? তোমার জিরোর দিকে আগাচ্ছে, তাই না? নেগেটিভের দিকে আগাচ্ছে, তাহলে এটা আমার কি? বি নাম্বারটাও ভুল। এরপর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন, তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? না না আনিকা, এটা রাইট অ্যান্সার কৈশিক ক্রিয়া হবে। আমি কয়েকটা জায়গায় দেখেছি পৃষ্ঠটান দিয়েছে, বাট এটা রাইট অ্যান্সার কৈশিক ক্রিয়া হবে। ব্লটিং পেপারের উপরে একমাত্র ক্যাপিলারি টিউব কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তারের রোধ বৃদ্ধির জন্য কোনটা দায়ী? দেখবা কি তুমি যখন অনেকক্ষণ ধরে একটা ল্যাপটপ ইউজ করতেছো বা একটা ফোন ইউজ করতেছো, বা ধরো অনেক সময় হয় কি আমরা ফোন চার্জে দিয়ে ফোনটা ইউজ করছি, তখন দেখবা কি তোমার চার্জারটাও খুব গরম হয়ে গেছে, তোমার ল্যাপটপটাও খুব গরম হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কি, তুমি যত বেশি কারেন্ট ফ্লো হবে, আচ্ছা, যত বেশি কারেন্ট ফ্লো হবে তার মধ্যে দিয়ে আধান যাওয়া আসা করতেছে না, এই আধানগুলা বেশি বেশি করে, ধরো এখানে এটা একটা তার, এর মধ্যে দিয়ে তুমি এখানে প্লাস মাইনাস অনেকগুলো আধান যাচ্ছে, ঠিক আছে? আধানগুলোর মাঝখানে অনেক সংঘর্ষ হয়, যত সংঘর্ষ হবে তত সেখানে কি হবে? তাপ উৎপন্ন হবে। এই কারণে কি হয়? তোমার যে তারটা গরম হয়ে যায়। তাহলে তারের রোধ বৃদ্ধির জন্য দায়ী কি বলতো? তারের উষ্ণতা বৃদ্ধি পেলে। এই উষ্ণতাটা কখন বৃদ্ধি পায়? যখন তোমার একটা জায়গাতে বেশি পরিমাণ আধান যাওয়া আসা করতে চায়, তখন তোমার তারের উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। ওকে ওকে, এরপরে দেখো এছাড়াও দেখো আমার রোধ বৃদ্ধির জন্য রোধের একটা রাশিমালা আছে। ধরো আমি যদি আপেক্ষিক রোধ হিসেবে চিন্তা করি আর এ বাই এল, ঠিক আছে? তাহলে আর এর মান কি হবে? আর এর মান হবে তোমার রো এল বাই এ। তাহলে দেখো তোমার রোধের সাথে আপেক্ষিক রোধের একটা সম্পর্ক আছে, দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে। দৈর্ঘ্যের সম্পর্ক কি? তারের লেন্থ যত বেশি হবে তোমার রোধটা তত বেশি হবে, তারের ক্ষেত্রফল যত বেশি হবে তোমার রোধটা তত বেশি কম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা 5 নম্বর কোশ্চেনে যাই। কি বলেছে? তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর জন্য, আমরা জানি আমার কার্নোট ইঞ্জিন একভাবে কাজ করে, আমার রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্রগুলো একভাবে কাজ করে, ঠিক আছে? কার্নোট ইঞ্জিনটা কি করে? সে একটা উত্তপ্ত বস্তু থেকে তাপ নিয়ে সেটাকে ট্রান্সফার করে দেয় একটা ঠান্ডা বস্তুতে। আর আমার রেফ্রিজারেটর ঠিক তার উল্টা কাজটা করে। ও কি করে? একটা ঠান্ডা বস্তু থেকে তাপটাকে নিয়ে সেটাকে ট্রান্সফার করে দেয় কিসে? তোমার উচ্চ তাপীয় কোনো একটা বস্তুতে। এখন দেখো তোমাকে প্রশ্নে বলেছে কি তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কি বলে? তাহলে প্রক্রিয়া একটা জিনিস, তোমার একটা জিনিসের একটা নাম হবে, তাই না? দেখো ফার্স্ট এ বলছে হিমায়ন, হিমায়ন একটা প্রক্রিয়ার নাম, আর যে হিমায়ন করে তাকে আমরা বলতে পারি হিমায়ক, তাই না? তাহলে দেখো তোমার মানে কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি নাও পড়ে আসো তাও তুমি এটার অ্যান্সার জানো। এরপর দেখো তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন কি কোনো প্রক্রিয়ার নাম হতে পারে? এরপর নাম কি লিন তাপ, লিন তাপ মানে এটা তাপের নাম, এটা কি কোনো প্রক্রিয়ার নাম হতে পারে? তারপরে হিমায়ক, যেটা বললাম হিমায়ন যে করে তাকে আমরা বলি হিমায়ক। তাহলে আমার অ্যান্সার তো একদম এভিডেন্টলি 1, ঠিক আছে? ওকে, এরপরে কোয়েশ্চেন দেখি আমরা। কোন বস্তুর ভর ভূপৃষ্ঠে 75 কেজি,
চাঁদের কত হবে। এখন তারপর পরীক্ষা হলে সবাই খুব নার্ভাস, টেনশন, যে কি করতে হবে কি করতে হবে। তখন সবাই মিলে ধুমায় আমরা একটা জিনিস জানি, চাঁদের মধ্যে জি এর মান হয় 1/6 কম। তখন সবাই মিলে হিসাব করি কি এম জি, কিন্তু জিটা কি, জি হচ্ছে তোমার পৃথিবী থেকে 1/6 কম, তাই না? তোমার যদি জি মুন হয়, জি মুন হচ্ছে 1/6 ইন্টু জিই, তাই না? তো সবাই মিলে এম ইন্টু 1/6 ইন্টু 9.8 এই হিসাব দিয়ে ম্যাথ করা শুরু করে দেয়। কিন্তু প্রশ্ন তুমি পড়ো না, আমি তোমার কাছে ওজন চাই না, আমি তোমার কাছে ভর চাইছি। আমার ভর যদি পৃথিবীতেও 58 কেজি হয়, আমার ভর মঙ্গল গ্রহে 58 কেজি, আমার ভর হয়তো ব্ল্যাক হোলে গিয়েও 58 কেজি হবে। কারণ ভর জিনিসটা কি, তোমার ভিতরে যত অণু পরমাণু আছে ওই অণু পরমাণু গুলোকে কাউন্ট করলে যে মাসটা আমরা পাই সেটাকে আমরা বলেছি ভর। এখন আমি যদি মঙ্গল গ্রহে যাই, আমি যদি চাঁদে যাই, আমার ভিতরে অণু পরমাণু তো চেঞ্জ হচ্ছে না, তাই না? হয়তো আমার পৃথিবী আমাকে যেই টান দিয়ে টানতেছিল সেই টানটা হয়তো কম বেশি হতে পারে, বাট আমার ভিতরে অণু পরমাণু কোনো চেঞ্জ হয়ে যায় না। এই জন্য ভর প্রত্যেকটা জায়গার মধ্যে কনস্ট্যান্ট। তাহলে চাঁদের ভর কত হবে? 75 কেজি। ঠিক আছে, তোমাকে কনফিউজ করার জন্য টিচার অপশনে এরকম একটা মান দিয়ে একটা অ্যান্সার বের করে রাখছে। এবং বিশ্বাস করো, তুমি এখন পারতেছো, পরীক্ষা হলে দেখবে কি কমন একদম সিলি সিলি মিস্টেক গুলো করে চলে আসছো। ঠিক আছে, হ্যাঁ, ভরের কোনো পরিবর্তন হয় না, কারণ তোমার ভিতরে কোনো অনুপরমাণু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ডায়োড কিসে কিসে ব্যবহৃত হয়? যখন তুমি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা কেন জানি কারো খুব একটা বেশি পছন্দ না, সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে তেমন একটা প্রশ্ন আসেও না। জাস্ট ওখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এবং প্রত্যেকটা, ধরো যে আমি ট্রানজিস্টর পড়ি, ডায়োড পড়ি, পিএনপি জাংশন পড়ি, যেটাই পড়তেছো না কেন প্রত্যেকটার ইউজ অবশ্যই জানবা, এবং ইউজের সাথে সাথে কোনটা সুবিধা কি কোনটা অসুবিধা কি। ডেন্টাল এবং মেডিকেল এটা খুব একটা পেইড কোয়েশ্চেন, হয় এক্সাম্পল থেকে প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, না হলে একটা না একটা বৈশিষ্ট্য থেকে, না সুবিধা অসুবিধা থেকে প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আমার টেলিভিশন। এখন আমরা দেখবো ডায়োড আমরা কিসে কিসে ইউজ করতে পারি। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, ডায়োড হচ্ছে আমরা টিভি, তারপরে হচ্ছে টেলিফোন, আমি ইংলিশে লিখি টেলিফোন, দেন কম্পিউটার, তারপর হচ্ছে মোবাইল ফোন, এটসেট্রা। ঠিক আছে, তাহলে এই সব কিছু আমরা কি ব্যবহার করতে পারি? ডায়োড ইউজ করতে পারি। ওকে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, ব্ল্যাক হোল নিয়ে অনেক অনেক বেশি গবেষণা আছে, অনেক কিছু আছে, কারো যদি ইচ্ছা করে জানবা, ইউটিউব এখন সবার জন্য খোলা। আচ্ছা দেখো, তুমি তেজস্ক্রিয় মৌলগুলাকে কোন ধাতুর প্যাকেটে রেখে সংরক্ষণ করা হয়? তেজস্ক্রিয় মৌলগুলাকে একদম কমনলি সীসার একটা প্যাকেটের মধ্যে তাদেরকে সংরক্ষণ করা হয়, কারণ হচ্ছে তেজস্ক্রিয় গুলা খুব রেডিও অ্যাক্টিভ থাকে, ধুমধাম করে ফেটে দেখা যায় একটা বিক্রিয়া করে ফেলতে পারে, আমরা তো সেটা অ্যালাউ করতে পারি না, তাই না? এই জন্য আমরা তাদেরকে সীসার প্যাকেটের মধ্যে প্রিজার্ভ করি, যাতে সে কোনো ধরনের রিয়াকশন না দেখাতে পারে। ওকে, তাহলে সবসময় মুখস্থ রাখবা, সীসার প্যাকেটের মধ্যে তোমার প্রত্যেকটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল গুলাকে স্টোর করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরের কোয়েশ্চেন আমরা যাই। দেখো, আমি যখন লাস্ট 21-22 সেশনে ক্লাস নিয়েছিলাম তখন আমি ঘাত বল দিয়ে একটা প্রশ্ন পাইছি। আজকে আমি 18-19 সেশনে ক্লাস নিচ্ছি, সেখানেও আমি ঘাত বল থেকে একটা প্রশ্ন, যাতে তুমি বুঝো যে মেডিকেল এই পিচ্চি পিচ্চি সংজ্ঞাগুলা যে কত ইম্পর্টেন্ট, মানে আসবেই আসবে, একটা না একটা আসবে এরকম। ঠিক আছে, তাহলে দেখো তোমার বল, তাহলে বল কি আমার এফ, বলের ক্রিয়া কাল মানে এটা সময়, এফটি ইজ ইকুয়াল টু কি, তাই না? জে ইজ ইকুয়াল টু এফটি, জে কি আমার, জে হচ্ছে আমার বলের ঘাত, এই এফটা হচ্ছে আমার ঘাত বল। তাহলে বলের তোমার হচ্ছে বল ইনটু ক্রিয়াকাল, তাকে আমরা গুণ করলে কি পাই? তোমার বলের ঘাত। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ। তোমরা আমাকে কমেন্টে বলবা এই বলের ঘাতের একক কি, এবং এই বলের ঘাত কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? যদি কেউ না বুঝো স্কেলার নাকি ভেক্টর, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলতে পারবা। ঠিক আছে, না কেন, তোমরা যদি আমাদের পেইড কোর্সে আসো ইনশাআল্লাহ সবার সাথে আবার ক্লাস হবে, কিন্তু পাবলিক গ্রুপে আজকে হয়তো লাস্ট ক্লাস, দেখা যাক সামনে আমরা কিছু আনি নাকি আনি না, দেখা যাক। হ্যাঁ, আচ্ছা দেখো, আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করে কোন বিজ্ঞানী? এখন আসি আমরা, যদি তুমি 7 এবং 8 নম্বর চ্যাপ্টার পড়ো, তোমাকে অবশ্যই মাস্ট বি যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কোন বিজ্ঞানী কোন তত্ত্ব দিয়েছে। বিশেষ করে 7 নম্বর চ্যাপ্টার যখন তুমি পড়বা তখন চেষ্টা করবা
যে কোন সূত্র কোনটাকে সমর্থন করে কোনটাকে সমর্থন করে না। যদি তোমার এটার জন্য কোনো নেমোনিক লাগে প্লিজ লেট মি নো, কিন্তু এটা অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে? একদম মেডিকেল ডেন্টালে একটা পেইড কোশ্চেন আছে এটা, যে কোন তত্ত্ব কে দেয়, ঠিক আছে? যেরকম ধরো তোমাকে আসতে পারে, বলো E = mc স্কয়ার, এই সূত্রের নাম কি বলো? ধরো তোমাকে আসতে পারে কোয়ান্টাম তত্ত্ব কে দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আলোর তরঙ্গ তত্ত্ব কি? আমরা সবাই একদম মুখে মুখে জানি হাইগেনের তরঙ্গ তত্ত্ব, তাই না? হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব। তাহলে আমার তরঙ্গ তত্ত্ব কে দিছে? এই যে ক্রিস্টিয়ান হাইগেন্স। ওকে, 10 এর A। আচ্ছা, আর যদি কারো এই চ্যাপ্টার গুলোতে সমস্যা থাকে, জীবন ভাইয়া এখন আপা এক্সট্রা ক্লাসগুলো নিচ্ছে, ওগুলো দেখতে পারো, ভাইয়া খুব ডিটেইলসে ক্লাস নেয়। আচ্ছা দেখো, নিচে কোন কণার কোনো প্রতিকণা নাই? এটা একটা অনুশীলনী প্রশ্ন, এটা সারসংক্ষেপের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এটা মেবি ডেন্টালে কম করে হলো 3 বার আসছে, ঠিক আছে? এই যে একটা প্রশ্ন, নিচের কোন কণার কোনো ধরনের কোনো অ্যান্টি পার্টিকেল নাই? কোন কণার নাই বলতো? ফোটনের কোনো অ্যান্টি পার্টিকেল নাই। আমরা একটা কমন অ্যান্টি পার্টিকেল চিনি, সেটা হচ্ছে ইলেকট্রনের নাম হচ্ছে পজিট্রন। ইলেকট্রনের প্রতিকণা বা তুমি যদি বলো অ্যান্টি পার্টিকেল, সেটা হচ্ছে পজিট্রন। কিন্তু ফোটন, তার কোনো প্রতিকণা নাই, ঠিক আছে? সে ডিরেক্ট সানলাইট থেকে আসে। ওকে ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 11 এর ডি। এরপরটা আমরা যাই গাইডলাইন নিয়ে ক্লাসে না, আমরা ইনশাআল্লাহ গ্রুপে কথা বলবো। আচ্ছা, কোন দোলক পিণ্ডের ব্যাস কমানো হয়েছে, ঠিক আছে? ওর কি কমাই ফেলছো তুমি? ওর ব্যাস, বা তুমি যদি বলো ওর ব্যাসার্ধ তুমি কমাই ফেলছো। এখন কমানোর পরে কোন ঘটনাটা ঘটবে, ঠিক আছে? আমরা একটা সূত্র জানি, তুমি যদি কৌণিক ভরবেগের সূত্র দেখো, L = I ওমেগা, ঠিক আছে? L = I ওমেগা। এখন I মানে কি? I মানে হচ্ছে তোমার mr, মানে হাফ হাফ আসবে আর কি, যেটাই যেটাই হোক আমাদের। আরে এমই লিখতে পারতেছি না, ঠিক আছে? I = mr। তাহলে দেখো, এই যে আমার আর কমে গেছে, আর কমলে কি হচ্ছে? আমার আর কমলে আমার I কমবে, I কমলে আমার কি কমবে? L কমবে। তাহলে আমার কৌণিক ভরবেগটা কমে গেছে, তাই না? তাহলে তুমি যখন একটা দোলক পিণ্ডের ব্যাস কমাইছো, তখন তার কি হয়েছে? তার কৌণিক ভরবেগটা কমে গেছে। দোলক পিণ্ড কিভাবে ঘুরে? এভাবে করে না? এভাবে করে ঘুরতেছে না? ধরো এটা যদি আমার একটা দোলক পিণ্ড হয়, সে একবার এখানে যাচ্ছে, একবার এভাবে যাচ্ছে, তাই না? কমেন্ট আসে না কেন? আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো, যখন তার ভরবেগটা কমে গেছে, তখন সে আরো দ্রুত ঘুরতে পারবে না? যখন তার ভরবেগ কমেছে, তখন কি হবে? তার সে আরো দ্রুত ঘুরতে পারবে, তাই না? তাই আমার 12 অ্যান্সার হচ্ছে ডি, দোলকটা আরো দ্রুত হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমরা 13 নম্বর কোয়েশ্চেনটা, চাঁদের মুক্তিবেগ কত? এগুলো দেখবে তুমি হচ্ছে ইসহাক স্যারের বইয়ের মধ্যে 5-6টা মান একসাথে আছে। বুধের কত, শুক্রের কত, বৃহস্পতি কত, বৃহস্পতি 59 পয়েন্ট সামথিং, তারপর তোমার বুধের হচ্ছে 4.3। এই প্রত্যেকটার মান অবশ্যই অবশ্যই মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তাহলে বলো ফার্স্ট এটা কার মুক্তিবেগের মান? ফার্স্ট হচ্ছে আমার পৃথিবীর মুক্তিবেগের মান, তাই না? আর এই যে 2.4 কিলোমিটার/সেকেন্ড, ও হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদের মুক্তিবেগ, ঠিক আছে? আচ্ছা, এরপরে 14 নম্বর কোয়েশ্চেনে যাই। দেখো, এই একটা প্রশ্ন আমি লাস্ট ক্লাসেও পড়াইছিলাম, মানে লাস্ট ক্লাসে বলতে 21-22 কোয়েশ্চেনে, কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে এসেছে কিন্তু সেম কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ছিল ফার্স্টে আমাদের 21-22 জন্য কোয়েশ্চেনটা এসেছিল যে মেঘ শূন্য আকাশের মধ্যে শিশির সহজে জমে না কেন, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল। দেখো, আবারও সেম কোয়েশ্চেন। তুমি যদি দেখবা কি, যে যখন শরৎকাল থাকে, শরৎকাল আকাশ খুব সাদা সাদা থাকে না, একদম মেঘে মেঘে জমে থাকে। গত ক্লাসও সেম জিনিসই বলেছিলাম, মেঘ একটা তাপ অ্যাবজর্বিং পদার্থ, ঠিক আছে? তাপ রোধক পদার্থ। একই প্রশ্ন ঘুরায় আসছে, ধরো এখানে জাস্ট আসছিল কোন সময় বেশি জমে, আর ওই সময় জাস্ট লজিকটা আসে, ঠিক আছে? তো মেঘ কি? মেঘ হচ্ছে একটা তাপ রোধক পদার্থ। ও করে কি? ও তাপটাকে অ্যাবজর্ব করে ধরে রাখে, ও তাপটাকে বাড়তে দেয় না, ঠিক আছে? এই জন্য যখন তোমার হচ্ছে কি, বলো, 1 মিনিট, হ্যাঁ, আচ্ছা, তো যখন তোমার মেঘ থাকে না, আকাশটা একদম ফকফকা ক্লিয়ার, মেঘ নাই, তখন দেখা যায় কি তাপ অ্যাবজর্ব করার কেউ নাই, এই জন্য তখন তোমার পরিবেশের তাপমাত্রাটা কমে যায়, ঠিক আছে? একই প্রশ্ন একটু ঘুরে আসে, বাট সেম সেম কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে কি শরৎকালে কোন সময় তুমি শিশির পড়তে দেখবা? যখন আকাশে অনেক মেঘ থাকবে, কারণ অনেক মেঘ থাকলে কি করবে? সে তো তাপটাকে অ্যাবজর্ব করে ধরে রাখবে, সে তো চাইবে যে পৃথিবী গরম থাকুক। এই জন্য যখন মেঘ মুক্ত আকাশ থাকবে, একদম মেঘ টেক থাকবে না, তখন তোমার ইজিলি তাপ অ্যাবজর্ব করা কেউ নাই, এই জন্য তোমারটা
কি থাকবে, শিশির পড়তে পারে, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, মেঘ মুক্ত। গুড। ওকে, এরপর আমরা 15 নাম্বার কোশ্চেনে যাই, খুব দ্রুত আগাতে হবে। অর্ধপরিবাহী নয় কোনটা? লাস্ট ক্লাসেও একটা নেমোনিক লিখে দিয়েছিলাম, জি ব্রো সাবধানে আসতেছি। জি দিয়ে জার্মেনিয়াম, ব্রো দিয়ে ব্রোমিন, তারপরে হচ্ছে সাবধানে দিয়ে স্টিবিয়াম, আসতে দিয়ে আর্সেনিক, তারপর হচ্ছে সেলেনিয়াম, তারপর হচ্ছে তোমার টেনিসিন। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার অর্ধপরিবাহী নয় কোনটা বলো? সিলিকন অর্ধপরিবাহী, জার্মেনিয়াম অর্ধপরিবাহী, সেলেনিয়াম অর্ধপরিবাহী, একটাই বাকি আছে অভ্র, এটা হচ্ছে তোমার অর্ধপরিবাহী না। দেখছো, একদম 18-19-এ যে কোশ্চেনটা আসছে 21-22-এও সেম কোশ্চেনই আসছে, একটু ঘুরিয়ে। তারা দেখছো প্রশ্ন সলভ করলে পরীক্ষা হলে ইনশাআল্লাহ অনেকটুকুই কমন পাবা। জাস্ট ওই যে যেটা বললাম, যখনই প্রশ্ন সলভ করবা চেষ্টা করবা এই প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে সেই জায়গাটা ক্লিয়ার করে যেতে, কারণ টিচারদের পছন্দের জায়গা থেকে তারা বারবার প্রশ্ন করে, দেখবে ওখান থেকে কমন পেয়ে গেছো। ওই যে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করে, বুঝছো, আমি যখন ইঞ্জেলে তখন এরকম প্রশ্ন করে যে আপু ভালো স্টুডেন্টরা বা ধরেন যারা চান্স পায় সবাই বলে তাদের একটা ইউনিক স্ট্র্যাটেজি থাকে, এই ইউনিক স্ট্র্যাটেজিটা কি, আপনার ক্ষেত্রে কি ছিল শেয়ার করেন। আমার ক্ষেত্রে ইউনিক স্ট্র্যাটেজি বলতে এটাই ছিল, আমি যখনই প্রশ্ন সলভ করতাম আমি চেষ্টা করতাম এই প্রশ্নটা যেখান থেকে এসেছে ওই টপিকটা একবার ভালো করে পড়ে আসার এবং এর 4টা অপশন অ্যানালাইসিস করা, যে এটা অ্যান্সার ঠিক আছে তাহলে বাকি 3টা কেন অ্যান্সার না, সেটা যখন অ্যানালাইসিস করতে পারবে দেখো তোমার রিভিশনও ভালো করে হয়ে যাচ্ছে, তোমার প্রশ্ন প্র্যাকটিসও ভালো করে, তখন তুমি আর অপশন থেকে কনফিউজ হবে না। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা সামনে আগাই। 16 নাম্বার, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে তুমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে, ধরো এটা আমার বাম হাত, আমি বৃদ্ধাঙ্গুলি ঘুরাই তখন উপরে দিয়ে কিছুটা ইন্ডিকেট করতেছে, এটা কি বলো, কি ইন্ডিকেট করে উপরের দিকে? আচ্ছা দেখো, আমার পরিবাহীর বিক্ষেপ, মানে আমি যেই তারটা ওখানে ব্যবহার করছি সেখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওইটা কতটুকু বিক্ষেপ দিচ্ছে, ওই ঘড়ির কাঁটাটা, মানে ধরো ওখানে একটা টাইমার লাগানো থাকে অ্যাম্পিয়ারে, এটা এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে, কতটুকু বিক্ষেপ দিচ্ছে সেটা কাউন্ট করে হচ্ছে আমার এই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলবা ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে আমার বৃদ্ধাঙ্গুলি দ্বারা কোনটা বুঝি, কোনটা নির্দেশ করে। ঠিক আছে, একটা কোশ্চেন থেকে 2টা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তোমরা আমাকে বলো ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের বৃদ্ধাঙ্গুলি দ্বারা কি নির্দেশ করে। আচ্ছা এরপরের কোশ্চেন দেখো, ফেরো চৌম্বক পদার্থ নয় কোনটা? একদম এটাও 21-22-এ আসছে। দেখছো 18-19-এর কোশ্চেন কতগুলো 21-22-এ কমন পড়ছে। কি অ্যান্সার? ফেনিকো, তাই না? ফেরাস নিকেল কোবাল্ট, ফেরাস নিকেল কোবাল্ট বাদে এই যে লোহা নিকেল কোবাল্ট বাদে একটাই বাকি আছে বিসমাথ, একদম সেম অপশন দিয়ে আসছে। আচ্ছা, কোন দর্পণে উন্মেষ কত ডিগ্রি হলে ক্ষুদ্র উন্মেষ দর্পণ বলে? আচ্ছা ওকে, তাহলে দেখো কোন একটা দর্পণে উন্মেষ সবসময় তোমার 10 ডিগ্রি হওয়াটা আদর্শ। ঠিক আছে, নরমালি আমরা যেই মিরর গুলো ইউজ করি ধরো ল্যাবের মধ্যে বা বিভিন্ন ধরনের কি বলি ফিজিক্সের এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেখানে সবগুলো উন্মেষ হচ্ছে 10 ডিগ্রি থাকে। তাহলে তুমি কখন বলছো, দেখো ক্ষুদ্র উন্মেষ মানে কি নরমাল নরমাল উন্মেষ থেকে একটু কম থাকবে, তাহলে কত থাকবে আমার? <10 তাই না? আদর্শ হচ্ছে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি থেকে কম গুলোকে আমরা বলবো ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ। ঠিক আছে, আচ্ছা <10। ওকে, এরপরে 19 নম্বর কোয়েশ্চেন, কৃষ্ণ বিবর অঞ্চলের সীমাকে কি বলে? আচ্ছা তোমাদের অনুশীলনের মধ্যে এটার অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, অনুশীলনের মধ্যে এটার অ্যান্সার ভুল আছে। অনুশীলনের মধ্যে মেবি অ্যান্সার দেওয়া হচ্ছে সোয়ার্ড শিল্ড ব্যাসার্ধ, মেবি এটা অনুশীলনের মধ্যে অ্যান্সার দেওয়া, কিন্তু এটা রিয়েল অ্যান্সার কি? ঘটনা দিগন্ত। ঠিক আছে, এটা রিয়েল অ্যান্সার কি? ঘটনা দিগন্ত। ঠিক আছে, আচ্ছা ওকে। 19-এর এ কারা কারা বলতেছে? 19-এ এই যে বললাম অনুশীলনের মধ্যে ভুল আছে, সোয়ার্ড শিল্ড ব্যাসার্ধ দেওয়া আছে, বাট এটা রাইট অ্যান্সার হবে ঘটনা দিগন্ত। ঠিক আছে, সমস্যা নেই, ভুল করো, ভুল করাটাই খুবই স্বাভাবিক। আচ্ছা, শব্দের কোন বৈশিষ্ট্যের কারণে তীব্র ভূমিকম্পের দ্বারা ঘরবাড়ি ভেঙে যায়? তুমি দেখবা কি যখন আর্মি বা ধর মিলিটারিরা যখন প্যারেড করে দেখবা খুব জোরে সাউন্ড হচ্ছে, এখন ওরা যদি ধর এখানে একটা পুল লাগানো আছে, এখন ওরা যদি সমান তালে সবাই প্যারেড করে যায় তাহলে ওখানে একটা পরবেশ কম্পনের সৃষ্টি হবে। ঠিক আছে, এই পরবেশ কম্পনের ফলে কি হবে? তোমার জায়গাটা কাঁপবে এবং তোমার পুলটা ভেঙে যাবে। আচ্ছা, কি যে হচ্ছে আজকে, কি করতেছেন? আচ্ছা
বাইরে বৃষ্টি হচ্ছে? একটু দাঁড়াও সবাই, হ্যাঁ। বিশ নঙে ছিল পরবেশ কম্পনের ফলে কোনটা হয়, বুঝছো? আচ্ছা, আমরা যেটা এক্সপ্লেন করছি সেটা এক্সপ্লেন করতেই থাকে, ও আসুক আস্তে ধীরে, লোড হোক। আচ্ছা, তো পরবেশ কম্পনের ফলে কি হয়, তোমার যখন একই সাথে অনেকগুলো কম্পনের সৃষ্টি হয় তখন সেই জায়গাটার মধ্যে ফ্রিকোয়েন্সি বেড়ে যায় এবং ওই জায়গাটা ভেঙে যায়, ঠিক আছে? তাহলে ভূমিকম্পের সময়, 1 মিনিট দাঁড়াও, ও স্টার্ট হোক। তো ভূমিকম্পের সময় দেখা যায় যে অনেকগুলা টেকটনিক প্লেট একসাথে করে ক্ল্যাশ করে, ক্ল্যাশ করার কারণে দেখা যায় ওখানে খুব জোরে একটা সংঘর্ষ হয়, সমান তালে অনেকগুলো কম্পন উৎপন্ন হয়, এই কারণে ঘরবাড়ি ভেঙে যায়, ঠিক আছে? বুঝ যায় নাই রে। বাইরে নাকি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে একটু কারেন্টের ঝামেলা দেখা দিচ্ছে, একটু দাঁড়াও, 1 মিনিট। ওকে, আমরা কোথায় ছিলাম? 20 নাম্বার কোশ্চেনে, তাই না? আচ্ছা, এই যে, তাহলে শব্দের কোন বৈশিষ্ট্যের কারণে তোমার কি হচ্ছে? আসতেছে না কেন? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার পরবেশ কম্পন, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে পরবেশ কম্পন। ওকে, এটা কি আসতেছে আবার? ঠিক আছে, এরপরে দেখো, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা যেহেতু আমরা কেমিস্ট্রিতে এন্টার করেছি, এখন আমি বলবো চ্যাপ্টার ভিত্তিক তোমাকে কোনটা কোনটা পড়তে হবে, এবং ডেন্টালের জন্য এই চ্যাপ্টারটা, ধরো তোমার কর্মমুখী রসায়ন, এখান থেকে মেডিকেলে খুব কম প্রশ্ন আসে, কিন্তু এখানে ডেন্টালে অনেক প্রশ্ন আসে। আমি যতবারই কোশ্চেন সলভ করে দেখেছি এই চ্যাপ্টার থেকে একটা না একটা প্রশ্ন দেয়, এবং এখানে একটা কমন টিচারদের খুব পছন্দ একটা প্রশ্ন হচ্ছে কি, তোমরা সেটা থেকে দেখবে কি ভ্যানিশিং ক্রিম আছে, কোল্ড ক্রিম আছে, তারপরে হচ্ছে লিপস্টিক প্রস্তুতি, মেহেদি প্রস্তুতি, এই মানে আফটার শেভ, অনেক কিছু প্রস্তুতি, তো এইগুলা টিচারদের খুব পছন্দ। এখন এখান থেকে আপু অনেক ইনফরমেশন কিভাবে কি পড়বো, তুমি দেখবা তোমার প্রত্যেকটার মধ্যে একটা করে মূল উপাদান দেওয়া আছে, ঠিক আছে? মূল উপাদান কি কি লাগে চেষ্টা করবা ওই মূল উপাদানগুলো জানার জন্য, ডেন্টালের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ওই মূল উপাদান দেখবা কি পাশে লেখা আছে কোনটা প্রিজারভেটিভ রূপে ইউজ হয়, কোনটা অ্যান্টিসেপটিক রূপে ইউজ হয়, কোনটা সুগন্ধি কারক, এইগুলা থেকে প্রশ্ন আসে। যেরকম যেরকম ডেন্টাল ভর্তি পরীক্ষা 20-21 মেবি একটা প্রশ্ন আসছে যে তরল প্যারাফিন কি হিসেবে ইউজ করা হয়, সুগন্ধি কারক, দেখছো এইগুলা প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে। তাহলে ভ্যানিশিং ক্রিমের মূল উপাদানের মধ্যে কি আছে? আমার বোরাক্স, ঠিক আছে? ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান হচ্ছে আমার বোরাক্স, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। ওকে, পরবেশ কম্পন, আমি জানি আমার ক্লাসে এরকম হয় না, এখানে আসলে জিনটিন আছে, পরবেশ কম্পন বসে এখানে পরবেশ কম্পন শুরু হয়ে গেছে। শেখ হাসিনা মুজিবরে গালি দিলে কেন জানি আমার ক্লাস অফ হয়ে যায়, ক্লাস ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিছু একটা করলে একটা কুফা লেগে যায়, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, আমি কি কিছু ভুল বলেছি? 21 নম্বরটা, আচ্ছা আমি কোল্ড ক্রিমের মূল উপাদান বলে ফেলছি, তাই না? 21 নম্বরটা আইসোপ্রোপাইল অ্যালকোহল হবে। আমি কোল্ড ক্রিমের মূল উপাদান বলে ফেলছি, কোল্ড ক্রিমের মূল উপাদান হচ্ছে বোরাক্স, আর তোমার ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, তোমার এগুলো যদি মুখস্থ জিনিস, এগুলো আর বোঝানোর কিছু নাই। তুমি প্রাকৃতিক গ্যাসকে, এটা একদম পরিবেশ রসায়নে একটা ফিক্স লাইনই আছে, প্রাকৃতিক গ্যাসকে কত তাপমাত্রা শীতল করলে তুমি তাকে এলএনজি তে রূপান্তর করতে পারবা? কত তাপমাত্রা? একদম মুখস্থ, -160°C, ঠিক আছে? না, আইসোপ্রোপাইল অ্যালকোহল হবে, ঠিক আছে? চেহারা দেখো আমার, যে তুমি বলো এত মাসুম একটা মানুষ কখনো কারোর সাথে খারাপ কিছু করতে পারে? আচ্ছা দেখো, তোমরা আমাকে বলো, আমার চেহারা দেখে বলো আমি কখনো জিতের সাথে খারাপ কিছু করতে পারি? ওর চেহারা দেখো, আমার চেহারা দেখে বলো, তাহলে বলো কে খারাপ করে, দেখছো আবার? না আমি নিব না, আমি আজকে কারো। আচ্ছা, কেন হয় আমার সাথে এমন সবসময়? আচ্ছা দেখো, এরপরে কোয়েশ্চেন, 23 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা,
তো ডেন্টালে প্রতি বছর এরকম একটা উল্টাপাল্টা কোশ্চেন কেন জানি দেয়, এমন একটা কোশ্চেন দেয় যেটা কেউ পারবে না। গত ক্লাস আমরা দেখছিলাম যে 3টা কোশ্চেন ছিল এমন, উদ্দীপক নাই, অ্যান্সার ভুল, এরকম কোশ্চেন। এবং এই একটা প্রশ্ন দিয়ে দিছে একদম, ধরো বইয়ের মধ্যে একটা বিচ্ছিরি চার্ট আছে যে চার্টটা কেউ কখনো পড়ে না, ওই চার্টটা কখনো ইম্পর্টেন্ট না, ওখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে। এখন তোমার কথা হচ্ছে যে আপু এখন কই চার্টটা পড়া লাগবে, কেন ওই চার্ট পড়লে তো কিছু পারবো না। পড়া লাগবে না, 1-2টা কোশ্চেন পিকুলিয়ার থাকবে, এই একটা কোশ্চেন না পারলে তোমার চান্স মিস হবে না, ঠিক আছে? তাই এই একটা কোশ্চেনের প্রেসার নিতে গিয়ে বাকি কোশ্চেন গুলো ভুলা যাবে না। ওকে, আচ্ছা তাহলে 23-এর অ্যান্সার কি বলো? 23-এর অ্যান্সার হচ্ছে এ। হ্যাঁ, এখন তো আপনারা অনেক সলভ টলভ করছেন, এখন আপনারা এগুলো অ্যান্সার মুখস্থ পারেন, বাট পরীক্ষার হলে একটা পিকুলার কোশ্চেন দিয়ে দিলে হয়তো অ্যান্সার পারবেন না। তো কোশ্চেন না পারলে প্যানিক করবা না। আমি আমার অ্যাডমিশন জার্নি হয়তো এর আগেও অনেকবার শেয়ার করেছিলাম যে আমি যখন ফার্স্টে কোশ্চেন পেপার হাতে পাই, আমি ফার্স্টে 10টা কোশ্চেন পারি না, এন্ড আমার এত টেনশন লাগছিল যে আমি এতদিন ধরে পরিশ্রম করে আসতেছি, বাট পরীক্ষা হলে গিয়ে ফার্স্টে 10টা কোশ্চেনই পারি না, আমার চান্স শেষ, বুঝছো? প্যানিক করছে অনেক। এরপরে ভাবলাম একটু ঠিক আছে, এখন পারতেছি না, কি করব? এরপর পানি টানি খাইলাম, একটু রিল্যাক্স হলাম, আল্লাহর কাছে দোয়া টোয়া করলাম। এরপরে আল্লাহ, কি করব বলো, ক্লাস ক্লাস নিতে গেলে এরকম হয়। বৃষ্টি কি আমাদের অফিসের ভিতরে হচ্ছে? খুব। আচ্ছা, আমরা যেটা শেয়ার করতেছিলাম বল, ওইটা শেয়ার করি। আচ্ছা, তো পরে এরপরে ঠিক আছে, ফার্স্টে 10টা পারতেছি না, কি করব? এরপর প্যানিক না করে ঠিক আছে পারি না, নেক্সট কোয়েশ্চেন থেকে প্রসিড করছে, মানে আমি একদম পৃষ্ঠা উল্টাইছি, পৃষ্ঠা এরপরে 51 থেকে শুরু হয়েছে, আমি একদম হাত দিয়ে ধরে 51 থেকে দাগানো শুরু করেছি। তখন দেখছি যে আমি আস্তে আস্তে পারতেছি। তো এই যে ফার্স্টের দিকেই পারতেছি না বলে যে প্যানিক করে দুনিয়া শেষ, জীবন শেষ, পড়াশোনা আর কি করলাম, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করলে পরীক্ষা তোমার ওখানেই শেষ। নিজেকে একটু সাহস দিয়ে পরে কোয়েশ্চেন গুলো দেখার চেষ্টা করবা, দেখবা পেরে গেছো, ঠিক আছে? আসলে বুঝছো। হ্যাঁ বলো, রুবায়েত কেন ক্লাস করতেছো? তোমরা চান্স পেয়ে কেন ক্লাস করতেছো বলো? এই পাপের তো কোনো মাফ নাই। আহ, কি যন্ত্রণা বলো তো। কালো জাদু করা আছে মনে হয় আমার এখানে, আমি আসলেই এরকম হয়ে যায়। আমাদের তো ইনোসেন্ট মানুষ। আচ্ছা দেখো, এরপরে কোয়েশ্চেন, আমরা কই ছিলাম, কই চলে গেলাম। আচ্ছা, ক্ষারীয় মাটির পিএইচ কমাবা, পিএইচ কমানোর জন্য আমরা কি ইউজ করি? এখন আবার ইয়া পাচ্ছি না, আহ যন্ত্রণা। পাইছি, আসছে, দাঁড়াও। ওকে, তাহলে একটা ক্ষারীয় মাটির পিএইচ কমাবা, পিএইচ কমানোর জন্য আমরা কি ইউজ করি? পিএইচ কার কম? অ্যাসিডের কম না? তাহলে একটা মাটি ক্ষারীয় হয়ে আছে, তার পিএইচ কে কমাইতে হলে আমরা ওখানে অ্যাসিড অ্যাড করতে হবে। দেখো তুমি অ্যাসিড খুঁজো এখানে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে অ্যাসিড নাকি? ও সবচেয়ে শক্তিশালী ক্ষার, তাই না? তাহলে আমরা এটা বাদ। ক্যালসিয়াম অক্সাইড, ও ক্ষার, বাদ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ও ক্ষার, বাদ। একটাই বাকি আছে, অ্যাসিড পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা দেখো, আমরা এর পরের কোয়েশ্চেনে যাই, 25 নম্বর কোয়েশ্চেন। সল্টিং প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণের সময় নিচের কোনটা করা হয়? ঠিক আছে, তাহলে দেখো সল্টিং মানে কি? সল্ট হচ্ছে তোমার এমন একটা পদার্থ যে সহজে ইজিলি একটা একটা কি বলবো অর্ধভেদ্য বা সেমি পারমেবল মেমব্রেন দিয়ে পাস করতে পারে না। এই জন্য যখন তুমি সল্টিং প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করবা, তখন তোমাকে কোন পদ্ধতি ইউজ করতে হবে? অসমোসিস বা অভিস্রবণ। সেখানে কি, যে তুমি একটা একটা ধরো তোমার ঝিল্লি থাকবে, যেটা সেমি পারমিয়েবল টাইপের পদার্থ, ওকে ভেদ করে লবণগুলো ভিতরে ঢুকতে পারছে না, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হচ্ছে 25-এর এ, অসমোসিস। এরপরে আচ্ছা, ইথাইল অ্যালকোহলের সাথে নিচের কোন উপাদানটা মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়? তাহলে তুমি দেখবা কি হাজার সালের মধ্যে একদম ডিরেক্ট লেখা আছে ইথানল বা ইথাইল অ্যালকোহলের সাথে তুমি যদি পেট্রোল এবং বেনজিন মিক্স করো, সেক্ষেত্রে তুমি একটা পাওয়ার অ্যালকোহল পাবা। এই পাওয়ার অ্যালকোহল দিয়ে তুমি গাড়ি টাড়ি চালাতে পারো, অনেক কিছু করতে পারো। এখন মজার বিষয় হচ্ছে অপশনে আমার বিও আছে, ডিও আছে, আপু দুইটাতে অ্যান্সার, কোনটা দেবো অ্যান্সার? তো ডেন্টালে, মেডিকেলে সব ফাইজলামি করে, ডেন্টালে সব ফাইজলামি করে। নরমালি এখন এরকম প্রশ্ন আসে না, খুব কম আসে। তো এইসব প্রশ্নের ক্ষেত্রে কি করব, আসলে এগুলাতে টিচার কোন অ্যান্সারটা ধরে রাখছে এটা পুরোপুরি তার উপরে, এটা পুরোপুরি লাকের বিষয়। এখন
আমরা যেটা নরমালি বলি যে তোমার 4টা অপশনের মধ্যে সবার আগে পড়তেছে বি নাম্বার অপশন, সেক্ষেত্রে বিটা দাগিয়ে দিয়ে আসবা। কিন্তু ধরো টিচার যদি ইন কেস ডি অপশনে নেয়, তোমার কিছু করার নেই, তুমি বি ডি দুইটা দাগে আসতে পারো, দুইটা দাগলে প্রশ্নই বাতিল। ঠিক আছে? আচ্ছা, তো 26 এর অ্যান্সার বিও হয় ডিও হয়। ঠিক আছে, বি ডি দুইটাই অ্যান্সার ওর। এরপর আমরা 27 নাম্বার কোশ্চেনে যাই। WHO এর অনুমোদিত পানি দূষণের সিওডি এর সর্বোচ্চ মান কত? পরিবেশ রসায়নের ওই পানি দূষণের জায়গাটুকুর মধ্যে একটা চার্ট আছে, বিওডি এর মান কত, সিওডি এর মান কত, তারপর তোমার পিএইচ এর মান কত, সোডিয়াম ক্লোরাইডের মান কত, এই টিডিএস কত, প্রত্যেকটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা একটা কথা বলি যে এই চার্ট না পড়ে পরীক্ষা হলে যাবে না। তাহলে দেখো আমার সিওডি এর মান কত, তুমি দেখবে ওখানে লেখা আছে সিওডি এর ডাব্লিউএইচ এর মান হচ্ছে 10 ppm। ppm কে আমরা চাইলে লিখতে পারি মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, আমি বলি বিওডি এর মান কত, বিওডি এর মান হচ্ছে তোমার 6 ppm, মানে আদর্শ মান আর কি ডাব্লিউএইচ এর মতো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে? আচ্ছা, দেখো এরপর আমরা 28 নাম্বার, ল্যান্থানাইট সিরিজ মৌল কোনটি? এখন ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে প্রায় 30টার মতো মৌল আছে, বা তোমাদের হিসাবে যদি বলো আমার, হ্যাঁ 30টার মতো মৌল আছে। এখন এতগুলো মৌল তো তোমার মনে রাখা পসিবল না। নরমালি আমরা যেসব কমনলি মৌলগুলো ইউজ করি ওগুলা বাদে বাকিগুলো তুমি মানে চুজ করবা। ধরো নিকেল, সিজিয়াম তুমি জানো সিজিয়াম হচ্ছে 1 নম্বরের মধ্যে, 1 নম্বর গ্রুপের মধ্যে পড়ো, কখনোই ল্যান্থানাইটের মধ্যে পড়বে না, নিকেলও পড়বে না, তুমি জানো। বাকি কনফিউশন হয়ে গেছে এই দুইটা, এখন এই দুইটার মধ্যে কোনটা দাগাবো? এখন তুমি জানো এই যে সেলেনিয়াম, এই সেলেনিয়ামটা ল্যান্থানাইট হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ তুমি ওটা পড়ছো, তাই না? ও হচ্ছে এফ ব্লক মৌল, ও হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন মজার ব্যাপার হচ্ছে ডেন্টাল আরেকটা কারিশমা করছে যে তোমার এখানে বিও অ্যান্সার, তোমার এখানে ডিও অ্যান্সার। ঠিক আছে, এই ক্ষেত্রে কি দিব? এই ক্ষেত্রে তোমার যে কমন পরিচিতটা আছে সেটা তুমি দিবা। দেখছো 28 এর অ্যান্সার ডি, হ্যাঁ সেলেনিয়াম। আচ্ছা, 28 এর অ্যান্সার কি? ডি। এরপরে দেখো আমরা পরেরটায় যাই। নিচের কোন মৌলটা রঙিন যৌগ গঠন করে না? রঙিন যৌগ কারা গঠন করে? যাদের ডি ব্লকে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, মানে অপূর্ণ অবস্থায় আছে, কিন্তু ডি ব্লকে ইলেকট্রন থাকতে হবে, 1টা থেকে 9টা যে কোনো একটা থাকলেই ওর মধ্যে তুমি কালার দেখতে পারবা। এখন দেখো আমার এখানে সুন্দর করে বাকি সবগুলো ধরো তিনটা শক্তি স্তর আছে। অ্যালুমিনিয়াম, ওর ওর ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p1, তাই না? হইছে না? আমরা অ্যালুমিনিয়াম, ওর কি কোনো 3d আছে? ওর 3d কই? ওর 3d নাই। যার ডি অরবিটালই নাই, যার ওই ক্রাইটেরিয়ার মধ্যে ঢুকতে পারে না, তার তুমি কি কালার পাবা? তাই আমরা অ্যালুমিনিয়াম কোনো ধরনের রঙিন যৌগ গঠন করতে পারবেন না। ঠিক আছে, 29 এর অ্যান্সার কি রে? 29 বি বলছিল, 29 অ্যান্সার হচ্ছে সি। রাজতুল হচ্ছে এবার সলিমুল্লাহ চান্স পেয়েছে, আমার জুনিয়র, সেও ক্লাস করতেছে। কি ব্যাপার, আমার মায়া ছাড়তে পারতেছো না নাকি তোমরা? আচ্ছা দেখো, আমরা যখন এই সেকেন্ড চ্যাপ্টার পড়বো ফার্স্ট পেপারে, তখন আমরা আইআর রশ্মি সম্পর্কে জানবো। তো আইআর রশ্মির মধ্যে নিয়ার আইআর এর ইউজ গুলা কি কি? তোমার মিডল আইআর এর ইউজ একটাই আছে, জৈব যৌগের মূলগুলো শনাক্তকরণে। তারপর হচ্ছে ফার আইআর এর যে ইউজ গুলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। ঠিক আছে? আচ্ছা, ফার আইআর নরমালি আমরা কিসে কাজ, নরমালি একদম কমনলি ইউজ হয় ওকে আমরা ফিজিওথেরাপিতে। ফার আইআরকে আমরা কিসে ব্যবহার করি? ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কি হয়, ধরো তোমার এখানে মাসেলটা পুল খাইছে, ঠিক আছে, বা এখানে প্রচুর ব্যথা। এখন নরমালি ধরো এখানে মাসেলে ব্যথা হলে তোমাকে মাসেল রিল্যাক্সিন দিচ্ছে বা একটু ব্যথার ওষুধ দিচ্ছে, বাট নরমালি ধরো যাদের অনেকদিন কনস্ট্যান্টলি ব্যথা, তাদেরকে ফিজিওথেরাপির আন্ডারে রাখা হয়। ঠিক আছে, তাহলে তোমার কি করবে বলো? এই ফার আইআর রশ্মি, বলো তোমরা বলো, বেদনা উপশম করবে। ঠিক আছে, 30 বি। জৈবমূল্য শনাক্ত করা কার কাজ? মিডল আইআর, বা আমি যদি বলি এম আইআর এর কাজ। ঠিক আছে, আচ্ছা তাহলে মিডল আইআর এর কাজ। পিডিএফ লস প্রজেক্টে না, ডেন্টালে একটা আলাদা গ্রুপ আছে। আমার প্রত্যেকটা পোস্টের নিচে ডেন্টালের গ্রুপের লিংকটা মানে কমেন্ট করা থাকে। তারপর আমি আজকে আবার পোস্ট দিয়ে লিংকটা কমেন্টে দিয়ে দিব, ওখানে জয়েন করলে ওখানে আমি দিয়ে দিই নরমালি। বাকিটা দেয় কিনা সেটা জানি না, আমি নিজেটা নিজে দিয়ে দিই। আচ্ছা দেখো, নিচের কোন রাসায়নিকটি প্যারাসিটামল নামে, মানে আমাদের খুব পরিচিত পছন্দের, বিশেষ করে আমাদের মারা যারা অনেক বড় বড় ডাক্তার, তারা হচ্ছে প্যারাসিটামল, কিছু একটা হলে প্যারাসিটামল খাওয়াই দেয়। তো এই প্যারাসিটামলের তোমার রাসায়নিক নাম কি জানো কেউ? অ্যাসিটামিনোফেন। ঠিক আছে, অ্যাসিটোঅ্যামিনোফেন, অ্যাসিটামিনোফেন। ওকে, আচ্ছা তাহলে আমার এগুলো মুখস্থ রাখবে। ডেটলের মধ্যে কি কি থাকে, স্যাভলনের মধ্যে কি কি থাকে, এগুলা।
নাসিমা আপুকে ইনবক্স করবা, ঠিক আছে? এখন এখানে ক্লাসের মধ্যে কোনো না বলে আপুকে ইনবক্স করবা। আচ্ছা, নিচে কোনটা লঘু তেলের উদাহরণ নয়? জৈব যৌগের মেবি সবচেয়ে প্রথমের বক্সটাই হচ্ছে এটা নিয়ে। তো লঘু তেলগুলা কি কি আমরা একটু দেখে নিই। আমার একটা নেমোনিক আছে মেবি লঘু তেলের জন্য। দেখো, আমার না আসলে হাফিজ ভাইয়ার বেডজা, পিথা, অ্যানি, ঠিক আছে? ওকে, তাহলে বেড দিয়ে হচ্ছে তোমার বেনজিন, ট দিয়ে হচ্ছে টলুইন, যা দিয়ে হচ্ছে জাইলিন, পি দিয়ে হচ্ছে তোমার পিরিডিন, থা দিয়ে হচ্ছে থায়োফিন, অ্যানি দিয়ে হচ্ছে অ্যানিলিন, আর ফ দিয়ে হচ্ছে তোমার ফেনল, ঠিক আছে? বেডজা, পিথা, অ্যানি। এর মধ্যে তোমার এই বেডজা ওরা হচ্ছে নিরপেক্ষ, ওরা পুরাটা হচ্ছে ক্ষারীয়, আর তোমার এই ফেনল একা হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে? তাহলে দেখো আমার লঘু তেলের মধ্যে কে কে নাই? বেডজার মধ্যে বলো কে নাই? ক্রিসল, ঠিক আছে? এই ক্রিসল হচ্ছে তোমার মধ্যম তেল আর ভারী তেলের উপাদান, ঠিক আছে? ক্রিসল কি মধ্যম তেল এবং ভারী তেলের উদাহরণ। আমি ওরা একদম কুকরিন ফেকরিন দিয়ে। আচ্ছা, এরপরে আমরা যাই 33 নাম্বার কোয়েশ্চেনে। ন্যাপথালিন বিশোধনে কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়? তুমি আমি জানি ন্যাপথালিনের সংকেত কি ফার্স্টে? C10H8, ঠিক আছে? ন্যাপথালিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, মানে এর কোনো লিকুইড স্টেজ নাই। দেখবে কি আম্মুরা বাসার মধ্যে কাপড় টাপড় সবকিছু করার জন্য ন্যাপথালিন ইউজ করে। এই ন্যাপথালিনকে পানির মধ্যে গুলাই দিবে, কখনো গুলবে না, কারণ ওর কোনো লিকুইড স্টেজ নাই, ঠিক আছে? ওর ডিরেক্ট কি করে, কঠিন অবস্থা থেকে ডিরেক্ট বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে তোমার ন্যাপথালিন বিশোধন করবে কিভাবে? ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে। তোমার কোনো লিকুইড কিছু আর করা লাগবে না, পাতন টাতন ক্যালাসন কিছু করা লাগে না, ডিরেক্ট তুমি দিছো, ও নিজে নিজে ঊর্ধ্বপাতিত হয়ে চলে গেছে। তাহলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে তুমি ওকে বিশোধন করতে পারো বা আলাদা করতে পারো। দেখো, অম্লীয় মাধ্যমে ফেনল রেড কি বর্ণ ধারণ করে? এখন এই যে ফেনল রেড, ও নিজে হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে? ও নিজে কি একটা দুর্বল অ্যাসিড, একটা উইক অ্যাসিড, ঠিক আছে? তাহলে আমরা জানি অম্ল নীলকে লাল করে। তাহলে ফেনল রেড সে হয়তো ক্ষারীয় বর্ণে, ক্ষারীয় কোনো দ্রবণে গিয়ে সেটা কালার দেখাইতে পারে, কিন্তু তুমি তাকে অ্যাসিডিক মাধ্যমে রাখছো। ওর কাজ হচ্ছে ক্ষারীয় মাধ্যমে গিয়ে কালার চেঞ্জ করা, কারণ ও একটা অ্যাসিড, ওর কাজ হচ্ছে ক্ষারীয়তে গিয়ে কালার চেঞ্জ করবে। কিন্তু তুমি এটা অ্যাসিডকে আবার অ্যাসিডের মধ্যে ডুবাইছো, তাহলে ও কি কালার দিবে? ও কালার দিবে হচ্ছে হলুদ। মানে কোনো কালার মানে থাকে না হলুদ, খুব পেইর একটা কালার, কোনো কিছু বুঝতে পারছো না, ও কালার দিবে হলুদ, কারণ ও অ্যাসিড, তুমি আবার ওর নিজের বাসার মধ্যে রেখে দিছো, ও তো আর কোনো রং দেখাইতে পারলো না, ঠিক আছে? তো 34 এ লাল কে কে বলতেছে? 34 এর आंसर তো ডি। বি কে বললো? আবিহা? না বাবা, ডি না, বি না, ডি। হ্যাঁ, আমি কি কিছু ভুল বললাম? না, 34 ডি ঠিকই আছে। আশা করি তোমরা আমার কনসেপ্ট বুঝছো। আমি যদি তোমাকে এখানে বলতাম ক্ষারীয়, সেক্ষেত্রেও লাল কালার দিতে পারতো, বাট আমি তোমাকে বলছি অম্লীয়, ও নিজে একটা উইক অ্যাসিড, অ্যাসিডিক মাধ্যমে কি দিবে? হলুদ কালারই দিবে। হ্যাঁ, 34 ডি, গুড। ওকে, এরপরে কোশ্চেনে যাই আমরা। পরীক্ষাগারে নিচের কোন দ্রবণটার ব্যবহার সবচেয়ে বেশি হয়? ঠিক আছে, তুমি যদি কোনোদিন কেমিস্ট্রি ল্যাবে গিয়ে থাকো, তোমার কলেজে স্কুলে যেখানে গিয়ে থাকো, দেখবে প্রত্যেকটা ইয়ার মধ্যে লেখা আছে 1 মোলার, না হলে 0.5 মোলার, এরকম। তাহলে তোমার সবচেয়ে বেশি ইউজ হয় 1 মোলার। প্রত্যেকটার ক্ষেত্রে কি ব্যবহার হয়? 1 মোলার। তাহলে নরমালি আমরা পরীক্ষার ক্ষেত্রে কি ব্যবহার করি? মোলার দ্রবণ ইউজ করি, ঠিক আছে? বিআইডি গুলালে হবে না, পরীক্ষা হলে আমরা গুলায় যাবে তাহলে। আচ্ছা দেখো, আমি তোমাকে বলেছি কোবাল্ট কাচের ভিতর দিয়ে ক্যালসিয়াম শিখা দেখতে কেমন? সবাই প্রথম অপশনে পাইছে ইটের মতো লাল, সবাই মিলে একদম ধুমায় দাগানো শুরু করছে, ইটের মতো লাল, ইটের মতো লাল, তাই না? 36 এর आंसर এ না? এই কই গেল? 36 এর आंसर এ না? বলো। এ যে বলবে তারে ধরে এখন মাইল লাগাবো। এই যে তোমরা পরীক্ষার হলে গিয়েও এরকম হাইপার হয়ে যাও, অ্যান্সার মানে চারটা পড়তেই চাও না, ঝামেলা তো। ঠিক আছে, দেখো তোমাকে ফার্স্টে বলছে কোবাল্ট কাচ, ঠিক আছে? ধরো কোবাল্ট একটা নীল কালার কাচ, একটা নীল রঙের কাচ, হ্যাঁ, একটা নীল রঙের কাচ। তো নরমাল খালি চোখে তুমি হয়তো দেখতেছো কপার ক্যালসিয়ামকে পোড়াইলে একদম ইটের মতো লাল কালার দিচ্ছে, বাট যখন তুমি একটা নীল কালার কাচের মধ্যে ওরে দেখবা, তখন কি তুমি ইটের মতো লালই দেখবা বাবা? তখন তুমি দেখবা কিরকম হালকা সবুজ, কারণ নীল কালার একটা গ্লাস, নীল কালার গ্লাসের মধ্যে তুমি ওকে দেখতেছো।
তখন তুমি ওকে দেখবে কিরকম হালকা সবুজ। তাই অপশন আগে ভালো করে পড়বো, তারপরে কি অ্যান্সার করব, ঠিক আছে? তাহলে কোবাল্ট কাঁচের ভিতরে ক্যালসিয়াম কি কালার দিবে? হালকা সবুজ। বাট আমি যদি এখানে বলতাম খালি চোখে, সেই ক্ষেত্রে অ্যান্সার হতো এ, ঠিক আছে? বিরক্ত আমি। দেখো 30 নাম্বার, তোমার এলপিজি সিলিন্ডারের মধ্যে লিক শনাক্তকরণে, তোমরা যারা বাসার মধ্যে গ্যাস সিলিন্ডার ইউজ করো, দেখবা যখন গ্যাস সিলিন্ডার লিক হয়ে যায় খুব একটা গন্ধ বের হয় না? এখন নর্মালি আমরা যে এলপিজি বা সিএনজি গ্যাস ইউজ করি এগুলোর তেমন একটা গন্ধ থাকে না। এখন ধরো যদি গন্ধ না থাকে, কোন একটা সময় তোমার ঘরের মধ্যে গ্যাস লিক হয়ে গেছে, এখন তুমি যদি এখানে আগুন টাগুন জ্বালো তোমার ঘর শুদ্ধ উড়ে যাবে। তো এই জন্য প্রিভেন্টিভ মেজার হিসেবে তোমার ইয়ার মধ্যে, কি বলবো বলো, আমি নিজেও বিরক্ত। আহ কেন হচ্ছে আর কি। আচ্ছা আমরা যেটা বলছি সেটা শেষ করি, আসতে থাকো। তো যাতে তোমার ঘরের তো ঘর না পুড়ে যায় বা তোমার প্রিভেন্টিভ মেজারের জন্য তোমার ওই গ্যাসের মধ্যে, যেহেতু ওটার মধ্যে কোনো গন্ধ নাই, একটা থায়ো মিথানল বা থায়ো ইথানল অ্যাড করে দেওয়া হয়, যাতে করে ওইগুলোর খুবই তীব্র দুর্গন্ধ, একটা ঝাঁঝালো গন্ধ থাকে, যাতে তোমার নাকে গিয়ে লাগে, তুমি বুঝতে পারছো ঠিক আছে গ্যাস সিলিন্ডার লিক হয়েছে, আমার এখন এটা ইয়া করতে হবে, ঠিক আছে? এই জন্য আচ্ছা তাহলে আমার, যেহেতু আমি বলছি থায়ো, থায়োমূলক কোনটা? থায়োমূলক হচ্ছে এসএইচ। তাহলে থায়ো মিথানল কি হবে আমার? CH3SH। আর যদি আমি বলি থায়ো ইথানল, সেক্ষেত্রে কি হবে? CH3CH2SH, ঠিক আছে? হ্যাঁ কি বলবো আর বলো। তাহলে আমার অ্যান্সার তোমরা তো অলরেডি বলেই দিছো, 37 নাম্বার কি? ডি। ভেরি গুড। যারা এত কিছুর পর আমার সাথে এখনো 104 জন ধৈর্য নিয়ে দেখতেছো, তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। না আমার ক্লাসে এরকম হয় না, শুধু ডিস্টারবেন্স কিছু না কিছু একটা। দেখো হ্যাঁ, সব প্রতিকূলতা জয় করে আমরা এগিয়ে যাব। ওকে ওকে, দেখো আমরা কই ছিলাম জানি, কত নম্বর কোশ্চেনে ছিলাম আমরা? এটাও পড়ছি, এটাও পড়ছি, এটা শেষ, এটাও শেষ। ওকে, এই যে আমার অ্যান্সার হচ্ছে ডি। তোমরা অলরেডি অ্যান্সার বলে ফেলছো। আচ্ছা, ইনজেকশন সিরিঞ্জ তৈরি করতে আমরা কোনটা ইউজ করি? তুমি যদি হাফিজ ভাইয়ের ক্লাস করে থাকো অর্গানিকের, দেখবে ভাই একটা খুব সুন্দর একটা নেমোনিক দেয়। আমাদের মেডিকেলের যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো সাধারণত আমরা পিভিসি দিয়ে তৈরি করি। তারপর তোমার কার্পেট তৈরিতে পিভিসি ইউজ করা হয়, তোমার হুইল চেয়ার তৈরিতে পিভিসি ইউজ করা হয়। তাহলে তোমার এই যে ইনজেকশন সিরিঞ্জ, ওখানে তো অনেক অনেক এক্সাম্পল আছে। মোটামুটি তোমার মেডিকেল রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা। আচ্ছা তাহলে দেখো আমার ইনজেকশন তৈরিতে কোনটা ব্যবহার করি আমরা? পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। ওই জায়গাটুকু খুব খুব ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে, আমরা করবো জয় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের। আল্লাহ এত কষ্ট করে আমরা ক্লাস করতেছি, যদি কবুল না করে। আচ্ছা দেখো, টয়লেটে দুর্গন্ধ দাগ দূর করতে আমরা কোনটা ব্যবহার করি? এখন অনেকে বলবে আপু নীল টয়লেটের জন্য এবং লাল হচ্ছে বাথরুমের জন্য, ঠিক আছে? কিন্তু নরমালি আমরা টয়লেটের যে কোনো স্টেইন বা কি বলবো ব্যাড স্মেল দূর করার জন্য আমরা ইউজ করি হচ্ছে মানে ওখানে পদার্থের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে? যেটা সংকেত দেখছো আচ্ছা যে কি কুফাটা লাগছে আমার। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, বা আমার অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? ওকে 39 নাম্বার সি। আমরা দেখি দ্রুত শেষ করি। আচ্ছা, শুষ্ক কোষে তড়িৎ উত্তেজক রূপে কোনটা ব্যবহার করা হয়? তাহলে দেখো শুষ্ক কোষের মধ্যে মানে অনেক অনেক প্যাচ লাগে। নরমালি দুইটা জিনিস আমাদের একটু প্যাচ লাগে, সেটা হচ্ছে যে ছদন নিবারক। এটা লিখে রাখি, দুইটা জিনিসের মধ্যে বেশি প্যাচ লাগে জন্য ছদন নিবারক হিসেবে ব্যবহৃত হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে? আর আমি যদি বলি এই যে শুষ্ক কোষের তড়িৎ উত্তেজক, উত্তেজক রূপে ব্যবহৃত হয় হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুটোর মধ্যে কেন জানি সবার খুব প্যাচ লাগে। তা আমি কি মনে রাখবো? দেখো ম্যাঙ্গানিজ, এম এন থেকে কি হয়? মন। তাহলে মনের ছদন হয়, মনের ছেদন হয়, তাই ছদন নিবারক হিসেবে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে? আর অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার
উত্তেজক। অ্যামোনিয়া খেলে তোমার উত্তেজনা হচ্ছে, এই জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে উত্তেজক। ঠিক আছে, তাহলে 40 অ্যান্সার হচ্ছে আমার সি। এরপরে কোয়েশ্চেন দেখো, এক্স-রে জন্য কোনটা সঠিক? আচ্ছা দেখো, এক্স-রে তোমার কি করে দেখবে, এক্স-রে সবচেয়ে লাস্টের লাইন হচ্ছে, এই জন্য দেখবে কি এক্স-রে সবাইকে প্রেসক্রাইব করা হয় না। ঠিক আছে, ছোট ছোট বাচ্চাদের নরমালি কিছু করা ছাড়া এক্স-রে সবাইকে দেওয়া হয় না, কারণ এক্স-রে কি করে, যেহেতু এক্স-রেটা রেডিয়েশনের মতন, এক্স-রের ভিতর যদি একদম আলটিমেটলি ওভাবে রেডিয়েশন না, বাট এক্স-রে তোমার ভিতরে গিয়ে তোমার জেনেটিক মানে তোমার জিনোমকে চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, তোমার জেনেটিক কোডকে চেঞ্জ করে দিতে পারে। তাই আমার একদম এক্স লাস্ট লাইনের মধ্যে আছে এক্স-রে জিনের চারিত্রিক গুণাবলী পরিবর্তন করে। কিন্তু তোমার পরীক্ষা জীবনে এটা দিকে ভালো তুমি বলো যে এরকম অপশন আবার অ্যান্সার হতে পারে, তুমি 1 নাম্বার 2 নাম্বার ভাববা যে আলোর চেয়ে কম বেগে চলে না, এক্স-রে এর গতি কিন্তু আলোর থেকেও বেশি। ঠিক আছে, তুমি দেখো তুমি দাঁড়াইছো আর মানে একদম মুহূর্তের মধ্যে তোমার এক্স-রে করে ফেলছে, তাহলে এক্স-রে গতি হচ্ছে আলোর চেয়েও বেশি। আমি কি ক্লাস নিব না আজকে? দেখছো কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, তোমরা চলে যাচ্ছ এত ডিস্টারবেন্স দেখে, লাইভে মেম্বার কমতেছে। হ্যাঁ 41 অ্যান্সার হচ্ছে ডি। কি করব শালা। আসলে মনে ভুট্টু ঢুকে গেছে। কি করবো বলো, একটু দাঁড়াও, আর মনে হয় সমস্যা হবে না ইনশাআল্লাহ। এ দেখো আমাদের ফিউচার কালো অন্ধকার। তোমাদের টাইম লস না হলে আজকে ক্লাসটা বাদ দিতাম, মনে হচ্ছে না। একটু ওয়েট করো। হ্যাঁ আচ্ছা, আমি একটু কমেন্ট দেখি। আর ইনশাআল্লাহ চেষ্টা করছি, আর যদি এরকম না হয়, হঠাৎ করে এরকম সমস্যাটা হওয়াটা কেমন জানি। হ্যাঁ আবির, ইনশাআল্লাহ আমরা দেখাই দিব জিতকে যে আমরা কোনো ধরনের সমস্যা ছাড়া এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ক্লাস করছি। সাউন্ড নাই? আচ্ছা সাউন্ড নাই, দেখেন তো সাউন্ড নাই, সাউন্ড নাই। সাউন্ড আছে তো মনে হয়। আহ আমি আজকে ক্লাসে জিতকে পচাইছি বলো, আমি কাউকে কিচ্ছু বলি না, না আমি মুজিবকে নিয়ে কিছু বলছি, না আমি হাসিনাকে নিয়ে কিছু বলছি, তাও আমার ক্লাসে কেন এরকম হবে? নর্মালি এইসব বললে আমার ক্লাসের মধ্যে ভৌতিক শক্তি আসে। হ্যাঁ সাউন্ড তো আছেই। আমি তো বলি মানুষকে জাজ করো, আমাকে দেখো, আমাকে দেখে মনে হয় আমি কাউকে নিয়ে কোনো ব্যাড কমেন্ট করতে পারি। আচ্ছা দেখো আসছে ফাইনালি, আল্লাহ প্লিজ আর ঝামেলা না। কই কই যে আটকে থেকে আছে, আমরা 41 পর্যন্ত চলে গেছিলাম তাই না? 41 পর্যন্ত চলে গেছিলাম। আচ্ছা এবার দেখো, স্টার্চকে ম্যালটোজে পরিণত করতে আমরা কোনটা ইউজ করি? আসতেছে না এখন। আচ্ছা দেখো, এক মিনিট। ওকে, স্টার্চকে ম্যালটোজে পরিণত করতে আমরা কোনটা ব্যবহার করি? এটা একদম গতদিনও পড়াইছিলাম, দেখছি 21 22 সেম কোশ্চেনই আসছে। আমরা কোন এনজাইম ব্যবহার করি? ডায়াস্টেজ। ঠিক আছে, স্টার্চকে আমরা কনভার্ট করি হচ্ছে ডায়াস্টেজ দিয়ে। এটা ডায়াস্টেজ আসছে কি কেন? আচ্ছা এটা হবে আমার ডায়াস্টেজ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ডি, মুখস্থ জিনিস। আচ্ছা এরপরে দেখো আমাদের 43 নাম্বার কোয়েশ্চেনে, কোন জাতীয় কয়লার জ্বালানির মান সবচেয়ে বেশি? আমরা জানি অ্যান্থ্রাসাইট সবচেয়ে উন্নত মানের কয়লা, ওর জ্বালানি মান মেবি 14,000 কিলোজুল পার এরকম কিছু একটা। তো সবচেয়ে বেশি উন্নতম কয়লা হচ্ছে আমার অ্যান্থ্রাসাইট, ওর জ্বালানি মান সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে 43 এর অ্যান্সার কি আমার ডি। এরপরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কয়টি?
এগুলো সব মুখস্থ জিনিস, এখানে আসলে বোঝানোর কিচ্ছু নাই। আমার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কয়টা? হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টা, ইন্টারন্যাশনালি রেকগনাইজড। ঠিক আছে, ডি। ওকে, দেখো আমরা পরে কোশ্চেনে যাই। 5 নাম্বার কোশ্চেনে, নিচের কোনটা সিরামিক তৈরির কাঁচামাল নয়? আচ্ছা, যেহেতু এখন আমরা অর্থনৈতিক রসায়নের মধ্যে চলে গিয়েছি, অর্থনৈতিক রসায়ন তোমাদের আরেকটা খুবই বিরক্তিকর চ্যাপ্টার আমি জানি। এখন অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে কি কি পড়বো আর কি কি পড়বো না, ঠিক আছে? আচ্ছা, অর্থনৈতিক রসায়ন আমার নিজেরও খুব একটা বেশি ভালো পছন্দ ছিল না। তো অর্থনৈতিক রসায়নের মধ্যে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে, ওকে, যখনই অর্থনীতি রসায়ন পড়বা তুমি কাগজ শিল্প পড়ো, সিমেন্ট শিল্প পড়ো, সিরামিক শিল্প পড়ো, পাল্প পড়ো, যেটাই পড়ো না কেন প্রত্যেকটার উপাদান মাস্ট 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 লাগবে। ঠিক আছে, উপাদান এবং এক্সাম্পল, এর মাঝখানে তোমাকে অনেক কিছু, অনেক রেশিও পার্সেন্টেজ দিয়ে হ্যান ত্যান দিয়ে অনেক কিছু বলা আছে, এগুলো লাগবে না। লাগবে মেইনলি তোমার উপাদান, উপাদানগুলো লাগবে আর এক্সাম্পল গুলো লাগবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার সিলিকা তৈরি কাঁচামাল কোনটা না বলো? মুলাইট। গুড, তো অনেক পারো মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমার সিলিকা তৈরির জন্য কি কি লাগে, সরি সিরামিক তৈরির জন্য কি কি লাগে? সিলিকা লাগে, কেওলিন লাগে, ফেলসপার লাগে। ঠিক আছে, এই তিনটাই লাগে। লাগেন হচ্ছে আমার মুলাইট। ঠিক আছে, এই তিনটাই লাগে, লাগেন হচ্ছে মুলাইট। তাহলে এই যে এগুলা কিন্তু আরো আরো নাম আছে, আরো দেখবে যে ব্র্যাকেট দিয়ে নাম দেওয়া আছে, ওগুলো একটু জানার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে। এরপরের কোশ্চেন আমরা দেখি, মানুষের যকৃতের, এখন আমরা চলে আসছি আমাদের ফেভারিট পার্টে, অ্যাটলিস্ট আমার ফেভারিট পার্টে, বায়োলজিতে। মানুষের যকৃতের বাইরের কভারিং এর নাম কি? প্রত্যেকটা অর্গানের বাইরের কভারিং রাখবে। হার্টের বাইরের কভারিং এর নাম কি? পেরিকার্ডিয়াম। লাংসের বাইরের কভারিং নাম কি? তোমার প্লুরা। এভাবে তোমার যতগুলো অর্গান দেওয়া আছে প্রত্যেকটা বাইরের কভারিং নাম লাগবে। যেহেতু যকৃত একটা স্পেশাল টাইপের একটা কি বলবো, একটা চর্বি জাতীয় পদার্থ দিয়ে আবৃত থাকে, এই জন্য ওর বাইরের কভারিংটা খুব ইম্পর্টেন্ট। ওর বাইরের কভারিং নাম হচ্ছে, দেখো কি নাম? গ্লিসন্স ক্যাপসুল। কি নাম? গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেন আমরা দেখি যে ইকোলাই ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করে না? ঠিক আছে, এটা ধরনের নেমোনিক আছে, বিবি কে বাটিতে ফল দাও। ঠিক আছে, তাহলে বি দিয়ে হচ্ছে B1, B2, কে বাটিতে হচ্ছে বায়োটিন, বায়োটিন মানে হচ্ছে B12, আর ফল দিয়ে হচ্ছে ফলিক অ্যাসিড বা B9। ঠিক আছে, তাহলে বিবি কে বাটিতে ফল দাও, B1 তোমার থাইমিন, B2 রিবোফ্লাভিন, কে দিয়ে হচ্ছে পটাশিয়াম ভিটামিন কে, তারপর তোমার বাটি দিয়ে হচ্ছে বায়োটিন, তো আমরা যেটা বলি ভিটামিন B12, তারপর হচ্ছে তোমার ফল দিয়ে হচ্ছে ফলিক অ্যাসিড, যেটাকে আমরা বলি B9। ঠিক আছে, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া কোনটা তৈরি করে না? ভিটামিন ই তৈরি করে না। ঠিক আছে, হ্যাঁ 47 আনসার হচ্ছে বি। এটা তাহলে লিখে নিতে পারো, বিবি কে বাটিতে ফল দাও। ওকে, এরপরে দেখো আমরা 48 নাম্বার কোশ্চেনে যাই। নিচে কোন বৈশিষ্ট্যটা পলিজিন দ্বারা তোমার কন্ট্রোল হয় না? আমি এটা মনে রাখতাম হচ্ছে পলিজিন সবগুলো তোমার একদম, ধরো তুমি একটা বিউটি কন্টেস্টের মধ্যে গেছো, তোমার যেই যে বৈশিষ্ট্যগুলো লাগবে সেগুলো হচ্ছে তোমার পলিজিন কন্ট্রোল করে। ঠিক আছে, যখন তোমার বিউটি কন্টেস্টে তোমার একটা হাইট লাগবে, তারপরে হচ্ছে তোমার ত্বকের কালার কিরকম সেটা একটু ম্যাটার করে। একদম মানে এমন না যে নিগ্রোরা হয় না, বাট স্টিল দেখা যায় যে একটু ফেয়ার যারা তারা একটু বেশি প্রায়োরিটি পায়। তারপর তোমার ইন্টেলেকচুয়াল কিরকম, তোমাকে বিউটি উইথ ব্রেইন হইতে হবে। তাহলে একটাই জাস্ট আকৃতি, আকৃতিটা ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে আমার একমাত্র আকৃতি পলিজিন দ্বারা কন্ট্রোল হয় না। ঠিক আছে, আকৃতি, হ্যাঁ এটা একটু ভালো করে দেখবা। তোমরা কি জানো যে উচ্চতা তৈরির জন্য কয়টা জিন কাজ করে? এই ধরনের একটা মানে টিচারদের খুব পছন্দের একটা প্রশ্ন, আলিম স্যার বইয়ের প্রশ্ন। উচ্চতার জন্য উচ্চতা কয়টা বৈশিষ্ট্য মানে কয়টা জিন নিয়ন্ত্রণ করে বলো, কমেন্টে বলো। খুব কমন একটা প্রশ্ন, উচ্চতা নিয়ন্ত্রণের জন্য আমাদের কয়টা জিন আছে? আচ্ছা, এরপর দেখো আমরা 49 নম্বর কোশ্চেনে যাই। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটা? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17 প্রশ্ন, 18-19 আবার রিপিট আসছে। অ্যান্সার কি আমার? মস্কুইরিক্স। ঠিক আছে, মস্কুইরিক্স। ওকে, এবার 50 নাম্বার কোশ্চেনে যাই। মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রে বিষবীয় মানে আমি কোনটা বলছিলাম? তোমার মিডল স্টেজে, তাই না? মাইটোসিসের মধ্যে তোমার বিষবীয় অঞ্চলের মধ্যে সবগুলো আছে। তাহলে এটা আমার স্পিন্ডল যন্ত্র হয়, তাহলে এই জায়গাটার মধ্যে তোমার ক্রোমোজোম গুলো আছে। কোন স্টেজে থাকে এই জায়গার মধ্যে? মিডলে। মিডল মানে এম দিয়ে মিডল, এম দিয়ে মোটা, এম দিয়ে মেটা। ঠিক আছে, তাহলে মিডলে থাকে হচ্ছে তোমার মেটাফেজে। কোনটা হবে আমার? এই যে মেটাকাইনেসিস। ঠিক আছে, ওকে, মেটাকাইনেসিস। এরপরে দেখো আমার 51 নাম্বার কোয়েশ্চেন। হ্যাচ স্ল্যাক চক্রের
প্রথম হ্যাশট্যাগ আমরা কোথায় দেখি? আমরা C4 উদ্ভিদের মধ্যে দেখি। তাহলে সেখানে প্রথম স্থায়ী পদার্থ কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর আমি যদি বলি তোমার C3 ক্ষেত্রে সেখানে আমার প্রথম স্থায়ী পদার্থ কোনটা বলো? এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে বি, রাইট। আমি যদি C3 চক্র বলতাম বা ক্যালভিন চক্র বলতাম সেক্ষেত্রে অ্যান্সার হতো আমার এ। ঠিক আছে, 51 অ্যান্সার হচ্ছে এ। কে শাহাজি, তুমি কোনটা অ্যান্সার বি বলছো বাবা? আচ্ছা, এবার দেখো তোমার স্থূলতার সাথে কোন রোগটা সম্পর্কযুক্ত নয়? একটা হচ্ছে স্ট্রোক, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার। তোমার কোশ্চেন হচ্ছে আপু আমরা তো সবগুলাই পড়ছি, আজমল স্যারের বইয়ের মধ্যে ডায়াবেটিস লেখা আছে। আজমল স্যার ক্লারিফাই করেনি, ঠিক আছে? তোমার ডায়াবেটিসের মধ্যে কয়েকটা টাইপ থাকে, ডায়াবেটিস টাইপ 1, ডায়াবেটিস টাইপ 2। এখন আমি তোমাকে বলি ডায়াবেটিস টাইপ 1 কেন হয়। এটা যদিও তোমার হয়তো এই রিলেটেড লাগবে না, বাট স্টিল শুনে রাখো। টাইপ 1টা হয় হচ্ছে তোমার শরীরের মধ্যে ইনসুলিন কমে গেছে, ঠিক আছে? আর টাইপ 2টা হচ্ছে কি তোমার শরীরের মধ্যে ইনসুলিন ঠিকঠাক আছে কিন্তু তোমার ইনসুলিনটা কাজ করতে পারতেছে না কোনো একটা কারণে। হয়তো কোনো একটা টক্সিক এলিমেন্ট এখানে তৈরি হয়ে গেছে বা কোনো একটা কারণে তোমার এই প্যানক্রিয়াসটা ফাংশনাল না, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে তোমার ইনসুলিন নাই, আর একটা তোমার ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারতেছে না, তোমার বডি হয়তো ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে তোমার এই যে টাইপ 1 ডায়াবেটিসটা, ওর সাথে তোমার ওবেসিটি কোনো রিলেশন নাই। ধরো এখন আমি যে আমি যদি এত বেশি মোটা না, বা স্টিল অনেক মোটা হয়ে গেছে যদিও, যাই হোক, তো আমার এই স্টেজে টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, কিন্তু সেটা কিন্তু আমার ওবেসিটির সাথে কোনো রিলেশন নাই। কিন্তু একটা মানুষ দেখবে যে 40-50 হয়ে গেছে, তখন কিন্তু মোটা সোটা হয়ে যাওয়ার পরে তার ডায়াবেটিস ডেভেলপ করে। তাই ডায়াবেটিসের সাথে তোমার টাইপ 2 ডায়াবেটিসের সাথে হচ্ছে তোমার ওবেসিটি বা স্থূলতার রিলেশন আছে, ঠিক আছে? তাহলে আমি সবসময় মনে রাখবা, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, প্রত্যেকটা মানে এই যে স্থূলতা যে অনেক বড় একটা সমস্যা, যারা এই স্থূলতাতে ভুগে তারা ধরো স্ট্রোকের ক্ষেত্রে খুব মানে কি বলবো ভালনারেবল থাকে। তারপর তোমার ক্যান্সার, উচ্চ রক্তচাপ সবকিছু ওদের সবকিছু থাকে, কিন্তু একমাত্র টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হয় না, ওদের হয় হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? টাইপ 2 ডায়াবেটিস। তাহলে আমার অ্যান্সার হচ্ছে, কই গেল আমরা, অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? ফিচারের অ্যান্সার হচ্ছে বি। ওকে, দেখো এরপর 53 নাম্বারটা, সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ কারা? আমি জানি এখানে হয়তো তোমাদের অনেকেরই সাইনোসাইটিস আছে, আমার নিজেরও সাইনোসাইটিস ছিল একটা সময়। সাইনোসাইটিসের মধ্যে তোমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো নিঃশ্বাস নিতে পারছো না, বাট সবচেয়ে বেশি যেটা পেইন দেয় সেটা হচ্ছে একদম সিভিয়ার হেডেক থাকে, ঠিক আছে? সিভিয়ার হেডেকটা একদম মাথার দুই সাইড থেকে শুরু হয়, দুই সাইড থেকে শুরু হইতে হইতে একদম পরে পিছনে গিয়ে শিফট করে, কারণ তোমার সাইনাসের এরিয়া গুলো হচ্ছে এখানে এখানে ম্যাক্সিলারি এরিয়া, তোমার ফ্রন্টাল এরিয়া, এই জায়গার মধ্যে এথময়েড এরিয়া। তো এখান থেকে আস্তে করে ব্যথাটা শিফট করে মাথার পিছনে, এবং এত বেশি ব্যথা করে যে মনে হচ্ছে যে মানে শেষ, জীবন শেষ এখানে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, জিত খুবই মোটা। আচ্ছা দেখো, তাহলে সাইনোসাইটিসের ক্ষেত্রে প্রধান উপসর্গ হচ্ছে তোমার মাথা ব্যথা, ঠিক আছে? প্রধান উপসর্গ কি? মাথা ব্যথা। এটা মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশন। ওকে, এরপরে কোশ্চেনটা দেখি আমরা 54 নাম্বার কোশ্চেনটা। একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে কয়টা মোলার দাঁত আছে? আমরা জানি যে আমি যদি ধরো আমি যদি মিডল হিসেবে হিসাব করি, তাহলে আমার প্রতিটা মিডল মানে এইভাবে যদি আমি কাটি, পাটি তো আলাদাই আছে, ঠিক আছে? ধরো আমার যদি দাঁত এরকম হয়, কেমনে আঁকবো দাঁত বলো? ডেন্টালে পড়ি না, আমাদের দাঁত আঁকা উচিত না। ধরো এটা হচ্ছে আমার এক পাটি দাঁত, এটা হচ্ছে আমার আরেক পাটি দাঁত, হ্যাঁ? আমি এই বরাবর কাটছি, তাহলে আমার 4টা ভাগ হয়ে গেছে না? তো প্রত্যেকটা ভাগের জন্য হচ্ছে আমরা কি জানি I2 C1 P2 M3, ঠিক আছে? তাহলে দেখো আমার এখানেও I2 C1 মানে এখানেও হচ্ছে আমার ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা, এই পাশেও সেম, এইভাবে 4টা পাশে সেম না? তাহলে আমার পুরো নিচের চোয়ালে তুমি জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করলে এতগুলো দাঁত আছে না? তাহলে তোমার মোলার এক পাশে 3টা আর এক পাশে 3টা, টোটাল কয়টা হয়? 6টা না? ঠিক আছে? আমার যদিও এখন অনেকটা সাইনোসাইটিস রিকভার করছে, অনেক ভাবে ট্রাই করে, এখন একটু বেটার, এখন মাইগ্রেন বাড়ছে আর কি, যাই হোক কোনো কিছু ছাড়ে না। আচ্ছা দেখো, জ্যান্থোফিলের বর্ণ কি? এই যে দেখো, খুব ইজি একটা প্রশ্ন না, সবাই জানে আমরা জ্যান্থোফিলের কালার কি। আমি মনে রাখতাম হচ্ছে জ্যান্থোফিল থেকে জন্ডিস হলে মানুষের চোখ টোক হলুদ টলুদ হয়ে যায়, ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়। তাহলে জ্যান্থোফিলের কালার কি? হলুদ। তাহলে এই যে বাকিগুলোর কালার কি, এগুলো একটু জানার চেষ্টা করবে, ঠিক আছে? যেরকম লাল কি, তাহলে হচ্ছে ফাইকোএরিথ্রিনের কালার লাল। তারপর তোমার ক্যারোটিনয়েডস এর কালার হচ্ছে কমলা, বা কেরাটিনের কালার হচ্ছে কমলা। তারপর তোমার সবুজ হচ্ছে ক্লোরোফিলের কালার। এগুলো একটু জানার চেষ্টা করবা, বাকি অপশনগুলোর অ্যান্সার কি, ঠিক আছে? এরপরে নিচে কোনটা মানুষের অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ?
অক্ষীয় কঙ্কালতন্ত্র মানে কি তুমি একটা এক্সিস বরাবর ঘোরাতে, ধরো আমি মাথা এখানে ঘোরাচ্ছি আর মাথা এখানে ঘোরাচ্ছি, একটা এক্সিস বরাবর আমি মাথাটা ঘুরাতে পারছি। আবার আমি তোমাকে যদি বুককে ঘোরাতে বলি, তোমাকে কিন্তু তোমার কোমরের অংশটুকু ঘোরাতে হচ্ছে, তাই না? তারপর তুমি আমার বুকে ঘোরাতে পারবে। তাহলে আমার যেই ইয়াটা এক্সিস বরাবর আছে, তাকে আমি বিভিন্ন এক্সিসে ঘোরাতে পারছি, তাকে আমরা বলেছি অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। সেটার অ্যান্সার হচ্ছে কি আমার করোটি। ঠিক আছে, অ্যান্সার কি করোটি। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই। 57 নাম্বার কোশ্চেন, নিচের কোনটা ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? বলো। আমি কি তোমার আগে না আমার কমেন্ট পড়ে আসে? আচ্ছা দেখো, ক্যান্সার ক্যান্সার অনেকটা ভাইরাস সেলের মতো হয়, ঠিক আছে? আমার ইন্টারফেরনের মধ্যে তুমি দেখবে ইন্টারফেরন দুই টাইপের সেলকে ডিস্ট্রয় করতে পারে। একটা হচ্ছে ইন্টারফেরন ভাইরাস সেলকে ডিস্ট্রয় করে, একটা হচ্ছে ইন্টারফেরন ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করে, ঠিক আছে? তাহলে এই যে নিচে কোনটা ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করতে পারে, সেটা হচ্ছে আমার ইন্টারফেরন। ঠিক আছে, 57 এর সি। ওকে, এবারে 58 নাম্বার কোশ্চেনটা, হাইড্রা এন্ডোডার্মিসের একটা কোষ থেকে যে কোনো কোষ তৈরি হতে পারে, সেই কোষটা কি? সেটা হচ্ছে আমার ইন্টারস্টিশিয়াল সেল। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল সেলটা 48 ঘন্টা পর পর সে চেঞ্জ হয়, এবং চেঞ্জ হয়ে হয়ে সে নতুন একটা কোষ, সেটা তোমার পেশি কোষ হতে পারে, আবরণী কোষ হতে পারে, যে কোনো কোষ, স্নায়ু কোষ হতে পারে, যে কোনো একটা কোষে চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমার অ্যান্সার কি? হাইড্রা এন্ডোডার্মিসের মধ্যে একমাত্র ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা 48 ঘন্টা পর পর রিপ্লেস হয়, সে চেঞ্জ হয়ে আরেকটা কোষ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, আচ্ছা 58 এর অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরটা দেখি আমরা 59 নাম্বারটা, মধ্যচ্ছদার উপস্থিতি বা প্রেজেন্স অফ ডায়াফ্রাম। তুমি জানো তোমার শরীরে একটা ডায়াফ্রাম আছে, বাকি যেটা তোমার জানা লাগবে? তোমার আমার মধ্যে ডায়াফ্রাম আছে না? আমাদের এই যে বক্ষ গহ্বর আর নিচে হচ্ছে উদর গহ্বর, মানে পেট আর বুককে আলাদা করতেছে তো ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম তোমার নিঃশ্বাস প্রশ্বাসে হেল্প করছে, তাই না? তাহলে ডায়াফ্রাম কার মধ্যে তুমি দেখবা? ম্যামিলিয়ার মধ্যে দেখবা। আর বাকিটা তোমার আছে না কিনা তোমার মাথা তো ঘামানোই দরকার নেই, তাই না? ইজি অ্যান্সার। বাকিরা তো বেশি উন্নত না। তুমি কখনো দেখছো পাখির ফুসফুস? দেখছো? দেখছো কখনো? দেখলে বলো। না, আমি দেখি নাই কখনো। দেখো, কোষ প্রাচীর নিচের কোনটা নিয়ে সাধারণত গঠিত হয়? কোষ প্রাচীরে মেইনলি কি উপাদান থাকে? 40% থাকে, বলো। সেলুলোজ। কোষ প্রাচীরে 40% থাকে হচ্ছে সেলুলোজ, একদম ম্যাক্সিমাম উপাদান। ঠিক আছে, হ্যাঁ 59, হ্যাঁ 59 ডি, 69, 60 ডি। এরপরে দেখো আমরা 61 নাম্বার কোশ্চেনে যাই। নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক বা ইলাস্টিক কার্টিলেজ নাই? ইলাস্টিক কার্টিলেজ জন্য আমরা কমনলি একটা নেমোনিক পড়ি, সেটা হচ্ছে ট্রিপলি, তাই না? কি কি আছে ট্রিপলি দিয়ে? এক্সটার্নাল ইয়ার, মানে হচ্ছে তোমার বহিকর্ণ, বহিকর্ণে আমরা কি বলি? এক্সটার্নাল ইয়ার। ঠিক আছে, তাহলে আমার এটাও ট্রিপলির মধ্যে পড়লো। তারপর আরেকটা ই দিয়ে কি? ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালী। ঠিক আছে, আরেকটা ই দিয়ে বলেছে আমরা এপিগ্লটিস, বা যেটাকে আমরা বলি উপজিহ্বা। তাহলে আমার 1, 3, 4 তিনটাই হয়। তাহলে আমরা কোথায় পাইতেছি না ইলাস্টিক কার্টিলেজ? পাচ্ছি না হচ্ছে অন্তঃকরণের মধ্যে। ঠিক আছে, বি। এভাবে বলো না, আমি পজিটিভ নাও। ওরা এখন আপুর ক্লাসের মায়া ছাড়তে পারেনি, জন্য ওরা ক্লাস করে। নোমান ভাইয়া তো বহুত বড় জায়গায় চান্স পেয়েছে। নোমান ভাইয়া কেন ক্লাস করে বলো? তারপর আপুদের ক্লাস না, নোমান জিদের ক্লাসও করে। আচ্ছা দেখো, এরপরে নিচের কোনটা ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস? এই চ্যাপ্টারের মধ্যে আমি জানি না আপনাদের কেন জানি সবচেয়ে বেশি আতঙ্ক, আপু এত কিছু মনে থাকে না। আমার চ্যাপ্টার খুব পছন্দ, কারণ আমার না মোটামুটি সবকিছুর জন্য একটা করে নেমোনিক বানানো আছে, কারণ আমার নেমোনিক গুলো বারবার পড়ার কারণে খুব মুখস্থ হয়ে গিয়েছিল। আচ্ছা দেখো, তো এইটা থেকে আমি মনে রাখতাম হচ্ছে, এটা নেমোনিক ছিল আমার এরকম, কালকে ওই কৃষ্ণাঙ্গ বাদরটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কালকের দিয়ে মনে রাখতাম কালকা সন্ধ্যা, কৃষ্ণাঙ্গ দিয়ে মনে রাখতাম কৃষ্ণচূড়া। আগের বইয়ে বাদর লাঠি ছিল, বাট বাদর লাঠি পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাও তোমরা চাইলে মনে রাখতে পারো। ইম্পর্টেন্ট দিয়ে হচ্ছে ইমব্রিকেট। তাহলে তুমি দেখো অ্যান্সার দেওয়া আছে কালকা সন্ধ্যা। কিন্তু মজার ব্যাপার, তোমার পরীক্ষা হলো অবশ্যই তোমার পাশে ইংলিশ দেওয়া থাকবে না, তাই যেটাই পড়বা তার ইংলিশ নামটা পাশে পাশে জানার চেষ্টা করবা। ঠিক আছে, 62 এর অ্যান্সার কি? কালকা সন্ধ্যা। ওকে ওকে, আমরা সামনে আগাই। আচ্ছা 63 নাম্বার কোয়েশ্চেন, রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি বলি? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলাকে সে পাম্প করে করে মানে ট্রান্সফার করে আর কি। এই জন্য আমরা জানি আমাদের কার্বন ডাই অক্সাইড রক্ত নরমালি কি দিয়ে প্রবাহিত হয়? শিরা দিয়ে প্রবাহিত। একটা এক্সেপশন, পালমোনারি ভেইন ছাড়া বাকি মানে মানুষের ক্ষেত্রে
পালমোনারি ভেইন ছাড়া বাকি প্রত্যেকটা ভেইন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে ট্রান্সফার করে, ঠিক আছে? তাই যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড কার্বন ডাই অক্সাইড রক্তকে পাম্প করে করে বেড়ায়, এই জন্য আমরা তাকে ডাকি হচ্ছে শিরা হৃৎপিণ্ড, ঠিক আছে? বা ভেনাস হার্ট বলি আমরা তাকে। ওকে, তাহলে আমরা 63 নাম্বার গেল। 64 নাম্বার দেখো, মানব দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ হচ্ছে, তোমরা জানো, 4000 থেকে 11000, তাই না? 4000 থেকে 11000 নর্মাল রেঞ্জ। তাহলে যদি তোমার 4000 থেকে কমে গেছে, নর্মাল রেঞ্জ থেকে কমে গেছে, কমে যাকে আমরা কি বলি? পেনিয়া। তুই মনে করবে পেনি মানে কি? পেনি মানে হচ্ছে খুচরা টাকা, তাই না? কম কম টাকা। তাহলে দেখবা লিউকো মানে হচ্ছে আমরা জানি যে আমরা শ্বেত রক্তকণিকা লিউকোসাইট, তাহলে পেনিয়া মানে কম, লিউকো মানে শ্বেত রক্তকণিকা, তাহলে শ্বেত রক্তকণিকা কমে যাওয়াকে আমরা কি বলবো? লিউকোপেনিয়া। ঠিক আছে, কই আছে লিউকোপেনিয়া? বলো, এই যে লিউকোপেনিয়া। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের কোয়েশ্চেন, 65 নাম্বার কোয়েশ্চেন, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য তোমার কোন এনজাইমটা লাগবে? রিকম্বিনেন্ট তৈরির জন্য আমাদের মোটামুটি দুইটা এনজাইম একদম কমনলি লাগে। সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএটাকে কাটতে হবে। যে ডিএনএটা তোমার লাগবে সেটাও কাটা লাগবে, যার সাথে জোড়া লাগাবে তাকেও কাটা লাগবে। এরপরে ওখানে একটা লাইগেজ দিয়ে লাগাই দিতে হবে, তাই না? তাহলে এখানে কি আছে বলো? এই যে মেইনলি তোমার একদম কম্পালসারি লাগবে হচ্ছে তোমার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে? 65 এর आंसर হচ্ছে সি। ওকে, এবার দেখি আমরা 66 নাম্বারটা, বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িং এর প্রজাতি কয়টা? ঘাসফড়িং এর প্রজাতি তোমার আজমল স্যারের বই অনুযায়ী 20,000, কিন্তু সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? পুরো বিশ্বের মধ্যে 20,000 প্রজাতি ঘাসফড়িং পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের মধ্যে বলে স্পেসিফিকলি মাত্র 20টা প্রজাতি পাওয়া যায়। এবং আমি এর আগের ক্লাসেও বলছিলাম যে ডেন্টালে এই প্রজাতি থেকে প্রশ্ন অনেকগুলো করা হয়। ধরো তোমাকে বলবে হাইটের প্রজাতি বাংলাদেশে কয়টা পাওয়া যায়, ঘাসফড়িং এর কয়টা পাওয়া যায়, নগ্ন বীজের কয়টা পাওয়া যায়, আবৃত বীজের কয়টা পাওয়া যায়, এগুলো ডেন্টালে খুব প্রশ্ন আসে, ঠিক আছে? তাই যেটাই যখনই যেখানে প্রজাতি পাবা, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রেটা অবশ্যই জেনে রাখবা। তাহলে ঘাসফড়িং এর প্রজাতি বাংলাদেশে কয়টা পাওয়া যায়? 20টা। আর যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেক্ষেত্রে 20,000, ঠিক আছে? ওকে, আমরা 67 নম্বরে যাই, ডিম্বক নারী নিষেকের পর কিসে পরিণত হয়? ঠিক আছে, এটারও একটা ছক আছে, যেই ছকটা থেকে মেডিকেল ডেন্টাল প্রত্যেকটা জায়গায় বারবার প্রশ্ন আসে। অনেক ইম্পর্টেন্ট একটা ছক, তাই না? আমাদের বোটানি 10 নাম্বার চ্যাপ্টারের মধ্যে ছকটা আছে। আচ্ছা, তো দেখো তোমার টেস্টটা হচ্ছে তোমার এক্সাইম থেকে, মানে বই ত্বক থেকে। এক্সাইম কনভার্ট হয় হচ্ছে টেস্ট, আমি মনে রাখতাম হচ্ছে টেস্ট এক্সাম, তাহলে টেস্টটা আসে এক্সাইম থেকে। আচ্ছা, ডিম্বক নারী সে হচ্ছে কনভার্ট হয় বীজের বোটার মধ্যে। দেখবা তুমি মনে রাখো যে নারী মানে কি? নাভি না? তাহলে নাভি এরকম করে ধরো লেগেছিল, এরপরে সে তোমার তো ডিম্বকটা তো বীজের কনভার্ট হয়ে গেছে, ডিম্বকটা বীজে কনভার্ট হওয়ার পর যে নাভি ছিল এখন সে কি হয়েছে? বোটা হয়ে গেছে না, যেখান থেকে তোমার ফলটা বের হবে, বুঝছো? এরকম আর কি ব্যাপারটা। আর বীজ কোন জায়গা থেকে আসে? এটা মেডিকেলে 2বার আসে, ডেন্টালে মেবি 1বার আসে, যে ডিম্বকটা বীজে কনভার্ট হয় আর ফলটা কি তোমার পুরো গর্ভাশয়টা ফলে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 68 নাম্বার কোশ্চেনে, মাশরুম নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? দেখো ও নাম্বার অপশনটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমরা পারলে প্রত্যেকটা কোশ্চেন ওই যে স্কিপ করে যায়, বাট স্কিপ করার কোশ্চেন না। মাশরুম হচ্ছে আমার প্যাসিডিওমাইসিটিস এর অংশ, ঠিক আছে? এটা মুখস্থ, প্যাসিডিওমাইসিটিস এর অংশ হচ্ছে আমার ওকে। দেখো এরপরে আমরা সামনে আগাই 69 নাম্বার কোশ্চেনে, চোখের মধ্যে আমি যদি একটু চোখটাকে আঁকি, দেখো তোমরা করো না যে আপু খুব বাজে আঁকে, মোটামুটি এত খারাপ আঁকি না। তাহলে আমার চোখে এখানে আমার অপটিক নার্ভ বের হয়েছে, ধরেন আমার চোখ, তো এখানে হচ্ছে আমার লেন্স, এখানে হচ্ছে লেন্স সিলিয়ারি মাসল গুলোতে আটকানো আছে, ঠিক আছে? তো এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে ধরো এটা পুরোটা হচ্ছে আমার স্ক্লেরার ভিতরে হচ্ছে করয়েড, এই সামনে জায়গাটা হচ্ছে আমার কর্নিয়া, কর্নিয়া থেকে লাইট ঢুকলো এই জায়গাটার মধ্যে, যেহেতু লাইটটা যাতে ইজিলি তোমার লেন্সের উপর পড়তে পারে, এখানে থাকে হচ্ছে আমার কি থাকে? অ্যাকুয়াস হিউমার। কি থাকে? অ্যাকুয়াস হিউমার। এটা একদম তোমার, আমরা যে কান্নাকাটি করি না, মেয়েরা খুব কান্নাকাটি করে, যে এই চোখের পানিগুলো হচ্ছে তোমার অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে? এগুলো একদম পাতলা লিকুইডই থাকে। আর তোমার লেন্স থেকে যাতে আলোটা ডিরেক্ট গিয়ে তোমার কোথায় পড়তে পারে? একদম এখানে পড়তে পারে, মানে অপটিক নার্ভে যেতে পারে, এই জন্য এখানে একটা থকথকে জেলির মতো পদার্থ থাকে, সেটা হচ্ছে আমার ভিট্রিয়াস হিউমার। কি? ভিট্রিয়াস হিউমার। ওকে, তাহলে আমার অ্যান্সার কি? লেন্স থেকে, এই যে লেন্স থেকে এটা হচ্ছে আমার রেটিনার অপটিক নার্ভ, তাই না? এই পর্যন্ত জায়গার মধ্যে আমার কি থাকে? ভিট্রিয়াস হিউমার থাকে। 69 ডি কে বলছে? মাইট দিব। লেন্স কই? লেন্স আমার এখানে, এখানে লেন্স থেকে রেটিনা, এটার মধ্যে থাকে ভিট্রিয়াস হিউমার। আমি তো বলতাম কর্নিয়া থেকে লেন্স, তখন হচ্ছে অ্যান্সার হতো অ্যাকুয়াস হিউমার।
69 ডি কে বলতেছে রে, মারবো ধরে তোমাদেরকে, এতক্ষণ ধরে কি বুঝাইলাম? কর্নিয়া থেকে লেন্স পর্যন্ত, কর্নিয়া এটা, লেন্স এটা, এর মাঝখান থেকে অ্যাকুয়াস হিউমার। তুমি মনে রাখবে এ এ আগে আসে না, এ আগে আসে জন্য হচ্ছে অ্যাকুয়াস হিউমার আগে, পরে লেন্স থেকে রেটিনা পর্যন্ত ভিট্রিয়াস হিউমার, ভি পরে আসে, ভি পরে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 70 নাম্বারটা, বন্য গোলাপ দেশের কোথায় পাওয়া যায়? আমরা সবাই জানি বন্য গোলাপ হচ্ছে রাতারগুল জলবনে পাওয়া যায়। তোমার এটা 12 নম্বর চ্যাপ্টার থেকে আসছে, বটানি 12 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমাদের পরের কোশ্চেন 71 নাম্বার, সিফিলিস রোগের জন্য দায়ী কোনটা? তোমার জুলজি 9 নাম্বার চ্যাপ্টার থেকে ইজিলি প্রশ্ন তেমন একটা আসে না, আসলে ওখানে যে রোগগুলো আছে এই রোগগুলোর জন্য দায়ী ভাইরাসগুলো এবং সিম্পটম থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে সিফিলিস রোগের জন্য দায়ী কোনটা? কেন তোমার এই প্রশ্নটা দিছে? কারণ নরমালি কি তোমার যেই রোগটা হয় তার জন্য দায়ী জীবাণু, সেটা ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক, ওর নামের সাথে একটু মিল থাকে, বাট এই সিফিলিস রোগের নামের সাথে তেমন একটা মিল নেই, এই জন্য তোমাকে প্রশ্নটা দিছে। ঠিক আছে, সিফিলিস রোগের জন্য দায়ী কোনটা? তোমার ট্রেপোনেমা প্যালিডাম। 71, হ্যাঁ আমি ভাবছি কি রে ভাই ওরা 70 সি বলতেছে, কোন দুঃখে। হ্যাঁ 71 এর হচ্ছে এ, ট্রেপোনেমা প্যালিডাম। কে বি বলছে? মারবো ধরে। নিসেরিয়া গনোরিয়া, দেখো নামই বলে দিছে, তাহলে ও কোন রোগের জন্য হবে? গনোরিয়া রোগের ও হচ্ছে গনোরিয়া রোগের ব্যাকটেরিয়া। বলছে না বাকিগুলো মোটামুটি তোমার নামের সাথে মিল আছে, খালি ওরটারই নামের সাথে মিল নেই বলে ওরটা দেখা যায় নরমালি প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, এ ওকে। 72 নাম্বারটা, নিচে কোনটা সেরিব্রামের কাজ নয়? সেরিব্রাম, সেরিবেলাম, তারপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেডুলা অবলঙ্গটা পন্সের কাজ খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি নরমালি তোমরা হয়তো হাফিজ ভাইয়ের ক্লাস করছো অলরেডি, বাট সেরিব্রামের জন্য আমি সবসময় মনে রাখতাম সেরিব্রাম তোমার একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। একটা ভালো স্টুডেন্টের যেই যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো হচ্ছে সেরিব্রাম করে। যেরকম ধরো সেরিব্রাম কি করে, একটা ভালো স্টুডেন্ট একটা ভালো বুদ্ধি থাকা দরকার, তাই না? তার তো পড়াশোনায় ভালো হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, বুদ্ধিরতি থাকতে হবে। বোকা শোকা ছেলেকে আমরা ভালো স্টুডেন্ট বলতে পারি না, তাই না? তাহলে সে একটা ভালো স্টুডেন্ট, তার বুদ্ধিবৃত্তি থাকতে হবে। এরপরে তার একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। তোমরা যে থাকে না ডিপ্রেসে যা, আপু হতাশ, জীবন নিয়ে হতাশ, আপু একটা চান্স মিস করছি, জীবন শেষ, এরপরে হয় হয় মৃত্যু না হলে চান্স, এরকম টাইপের কথাবার্তা বলো। তো ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য এগুলো না। ভালো স্টুডেন্ট হচ্ছে একবার হারছি আরো 7 বার জিতে দেখাবো, এই কনফিডেন্স, এই ইচ্ছা শক্তি, সেটা হচ্ছে ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। তাহলে তোমার বি নাম্বারটাও সেরিব্রামের কাজ। স্মৃতিশক্তি, ওর মেমোরি ভালো থাকতে হবে, ও কালকে পরে আজকে ভুলে যাচ্ছে, এগুলো হলো আমরা নরমালি এখন দেখা যায় কি আসলে সবারই মেমোরি একটু কমে গেছে, আমার নিজেরই কমে গেছে, আমি নিজে ভালো স্টুডেন্ট এই জন্য বলি। তো মেমোরি পাওয়ার ভালো থাকাকে আমরা বলেছি ভালো স্টুডেন্ট। তো পড়া মনে রাখতে পারে, পড়াকে রিলেট করতে পারে, যে আজকে ওটা পড়ছে ওর সাথে রিলেট করে পড়তেছে। ঠিক আছে, একমাত্র এই যে শ্বাস প্রশ্বাসের হার, এই শ্বাস প্রশ্বাসের হারটা কন্ট্রোল করে দুইজন, পন্স আর হচ্ছে মেডুলা। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। ওকে, এরপরে দেখো আমরা চাই আমাদের 73 নাম্বার কোয়েশ্চেনে, জিহবা থেকে স্বাদ গ্রহণকারী অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু? দেখো জিহবাকে আমরা মেডিকেলের ভাষায় বলে হচ্ছে গ্লসো। ঠিক আছে, গ্লসো, তুমি মনে রাখবা গ্লসি গ্লসি একটা অ্যাপিয়ারেন্স না আমাদের জিহ্বাটা, তাহলে গ্লসো হচ্ছে আমার জিহবা। তাহলে দেখো গ্লসোতে আমরা স্নায়ু খুঁজি এখন, অকুলোমোটর 3, 4, 6 তারা হচ্ছে আয়ের মুভমেন্ট কন্ট্রোল করে। তাহলে ও তো ফার্স্টে বাদ গেল, বাকি আছে আমাকে গ্লসো ফ্যারিঞ্জিয়াল। গ্লসো মানে জিহবা, ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংস বা তোমার গলবিল। তাহলে এই যে জিহ্বা থেকে খাবার খাবার ফ্যারিংসে যাচ্ছে, এই অনুভূতিটা ব্রেইনে নিয়ে যায় হচ্ছে তোমার গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। ঠিক আছে, আর অপটিক মানে তো বুঝছো চোখ রিলেটেড, ট্রাইজেমিনাল হচ্ছে তোমার 3টা কাজ থাকে ওর, মম, ম্যাক্সিলারি, অপথ্যালমিক আর হচ্ছে ম্যান্ডিবুলার। আচ্ছা দেখো এরপরে নিচের কোনটা সমগোত্রীয় পাখির উদাহরণ নয়? মানে কোনগুলো একই টাইপের মধ্যে পড়ে না? দেখো নামই বলে দিচ্ছে তোমার, চামচ ঠোঁটি কাদা খোঁচা, সে তার ঠোঁটটা এমন থাকে মনে হচ্ছে কাদা খুঁচে খুঁচে সে খাচ্ছে এরকম। ঠিক আছে, এরপরটা নাম দেখো হিমালয়ান পার্টিস, গোল্ডেন প্লোভার, আর মাঝখান দিয়ে আমাদের গরিব দুঃখী আমাদের দেশের আপন প্রাণী চড়ুই মাঝখান দিয়ে পড়ে গেছে। ঠিক আছে, যে তোমার আমার বাসার মধ্যে চলে আসে। এই পশ চামচ ঠুটি কাদা খোঁচা এগুলো তো আমাদের বাসার মধ্যে আসবে না, তাই না? এগুলো খুবই পশ অ্যাস্থেটিক প্রাণী, এই জন্য যে নন অ্যাস্থেটিক মানুষটা এখানে আছে, সরি পাখিটা আছে, তার সেই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা এরপরে দেখো নিচের কোনটা মিশ্র গ্রন্থির উদাহরণ নয়? মনে রাখবা লাস্টে শয় থাকলে সে প্রত্যেকটা হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, এবং আরেকটা প্লাস একটা মিশ্র গ্রন্থি সেটা হচ্ছে তোমার লিভার বা যকৃত। এখন দেখো শয় আছে তাহলে ওরা দুজন হচ্ছে মিশ্র গ্রন্থি, তাহলে বাকি থাকে দুইটা, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর অন্ত্রীয়, এটা অন্ত্রীয় হবে অস্ট্রিয় আসছে, এই দুইটাই তোমার অ্যান্সার। তাহলে দেখো এই ডেন্টালের মধ্যে মোটামুটি 2টা প্রশ্ন আছে যার মধ্যে ডাবল অ্যান্সার।
তাহলে 75 এর आंसर কি বিও ডিও, ঠিক আছে, বিডি দুইটাই आंसर। অঞ্চল গ্রন্থি কখনোই একটা মিশ্র গ্রন্থি না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে আমাদের ইংলিশ জিকের পার্ট। ইনশাআল্লাহ এখন আমাদের টাইমটা একটু কম লাগবে। দাঁত থাকে যে দাঁতের মর্যাদা বুঝো না, ঠিক আছে, যেটা আমরা সবসময় যে স্টুডেন্ট লাইফে ইন্টার লাইফে সবাইকে বলি যে টাইম থাকতে টাইমের ভ্যালু বুঝো, টাইম চলে গেলে টাইমের ভ্যালু বুঝার লাভ নেই, ঠিক আছে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবো নাকি, ব্লেসিংস আর নট ভ্যালু টিল দে আর গন। যতক্ষণ আল্লাহ তোমাকে নিয়ামত দিতেছে আমরা সেই নিয়ামতের কদর বুঝি না। যখন ধরো যে আমরা একজন সুস্থ আছি, সুস্থ থাকা আমরা অবস্থা আমরা বুঝি না যে আমাদের এই নিয়ামতটুকুর কদর কতটুকু। বা ধরো যতক্ষণ বাবা মা সাপোর্ট করতেছে, ফ্রেন্ডরা সাপোর্ট করতেছে, তোমার পাশে একটা মানুষ আছে যাকে তুমি বিশ্বাস করতে পারছো, সে মানুষ যে কোনো কেউ হতে পারে, বন্ধু হতে পারে, বাবা হতে পারে, বা বাইরে কেউ হতে পারে, যতক্ষণ মানুষটা পাশে আছে আমরা তার কদর করি না। বাট যখনই সম্পর্কটা ভাঙে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, তো এই ভাঙার পরে তারপরে কি আমরা রিয়েলাইজ করি যে আসলে মানুষের গুরুত্ব কতটুকু ছিল বা তার কদর কতটুকু ছিল। তাহলে ব্লেসিংস আর নট ভ্যালুড আনটিল দে আর গন বা টিল দে আর গন। তাহলে আমার आंसर হচ্ছে 76 এর সি। খুব বাস্তবমুখী একটা জিনিস, ঠিক আছে, आंसर হচ্ছে সি। ওকে, আমার বাবা বুঝছো আমি মানে যে দুধ ডিম যখন খাই না তখন একদম কমনলি বারবার খালি একই কথা বলে যে বাবা থাকতে খাওয়াচ্ছে, কেউ বাবা চলে গেলে কেউ খাওয়াবে না, এভাবে করে কেউ ফোর্স করবে না। তো এই জিনিসটা ফার্স্টে খুব লাইটলি না, হ্যাঁ হইছে খুব এরকম নিজে খেয়ে নিবো, বাট যখন হোস্টেলে গিয়ে থাকি তখন এটা আসলে রিয়েলাইজ করি যে আসলে বাবা মা ছাড়া কেউ ফোর্স করে না যে তুমি খাও। তো বাবা মা জায়গা আসলে বাবা মাই, কেউ রিপ্লেস করতে পারবে না। দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস? ক্লাস মানে কি, আমরা ধরো যে তোমরা এখানে প্রায় 90 জন এখন অ্যাক্টিভ মানে ক্লাস করতেছো, তো এই যে 90 জন মিলে একটা কালেকটিভলি আমরা তোমাকে বলছি একটা ক্লাস। তুমি যখন ইন্টার পড়ছো বা এসএসসি তে পড়ছো তখন তোমাদের ক্লাসরুমে কয়জন ছিল, 40 জন ছিল, 50 বা 100 জন ছিল, সবাইকে মিলে আমরা বলি হচ্ছে ক্লাস। তাহলে আমার ক্লাস কি ধরনের নাউন, একটা কালেকটিভ নাউন। অনেকগুলা মানুষকে আমি একটা কমনলি নামে ডাকতেছি, ক্লাস 10, ক্লাস 9, ক্লাস এ, ক্লাস বি, ঠিক আছে। ক্লাস 77 হচ্ছে আমার সি। এরপরে which one is a synonym of bargain? মেয়েরা নাকি বার্গেন খুব জোস পারে, আমি পারি না কেন জানি না। তো বার্গেন মানে কি মুলামুলি করা, ঠিক আছে, নেগোশিয়েট করা, যে হ্যাঁ ওই যে আম্মুরা করে না, তোমার কাছে ধরো মার্কেটে গিয়ে বসে একটা জামা পছন্দ হয়েছে, বসে 5000 টাকা, তো এরপরে তুমি আমি হলে বলতাম কি আচ্ছা ভাইয়া 48 হবে নাকি 4500 কি রাখা যাবে, উনি বলবেন না রাখা যাবে না, তখন তুমি আচ্ছা ঠিক আছে ভাইয়া দিয়ে দেন, এরকম বলতো। বাট আম্মুরা দেখবা কি 5000 টাকা একটা জামা, উনি বসে 5000 টাকা, আম্মু বলবে 500 টাকা। তার 500 টাকা বলার পর ভাই এরপরে যে ইম্বারাসমেন্টটা হয়, মন চায় যে হে মাটি তুমি ফাঁক হয়ে যাও, আমরা ভিতরে ঢুকে যাই। যাই হোক, এরপরে কেন জানি আম্মু খুব কনফিডেন্স নিয়ে বলে, দোকানদার বলে না আপা আমার তো কেনা দামই 2000 টাকা, আমি কেমনে আপনাকে 500 টাকায় দিব। আম্মু ঠিক আছে রাখেন, এই বলে আম্মু হাঁটা দেয়। আর আমি বলে আরে শিট, এত সুন্দর একটা জামা মিস হয়ে গেছে, পিছনে আবার দোকানদার ডাক দেয়, আবার নিয়ে যান, আচ্ছা আপা আপনারও না আমারও না 600-তে নিয়ে যান। মানে এরপরে যে কি যে একটা রাগ লাগে কি বলবো। দেখো, তাহলে which one is the synonym of bargain? bargain এর সিনোনিম কি? সিনোনিম হচ্ছে আমরা নেগোশিয়েট করা, ঠিক আছে, যে মুলামুলি করতেছি যে এটা না এটা 500 না 600 এরকম। আচ্ছা, এবারে দেখো আমাদের 79 নাম্বারটা, which one is the antonym of cunning? cunning মানে কি চতুর, চালাক, ধূর্ত। তাহলে দেখো আমার এই যে ম্যানিপুলেটিভ, কিছু মানুষ থাকে না খুব ম্যানিপুলেট করে, দেখবা তোমার একদম ব্রেইন ওয়াশ করে দিয়েছে কথাবার্তা বলে, এরা খুব ম্যানিপুলেট করতে পারে। তাহলে ম্যানিপুলেটিভ হচ্ছে আমার কানিং এর সিনোনিম। এরপর আর্টফুল মানে এরা কলা কৌশল করে তোমাকে এমন ভাবে করবে, হিপনোটাইজ করবে যে তুমি বাধ্য ওনার কথা শুনতে। তাহলে আমার আর্টফুল মানে ধূর্ত বা কলা কৌশল যারা জানে। এরপর উইলি, উইলি তারপরে হচ্ছে কানিং, ক্লেভার, এরা সব সিনোনিম। উইলি মানেও আমরা একদম খুব চালাক মানে চতুর এরকম। তাহলে একটাই বাকি আছে তোমার এই যে গাইললেস। গাইললেস মানে হচ্ছে তোমার যে চালাক না, বোকা শোকা আমাদের মতো আর কি, তাকে মানুষ ইজিলি বোকা বানায় যেতে পারে। লাভ হয় না তো, আমাকে আমাকে তোমাকে বলছে হাফ দাম বলতে, আমাকে বাবা বলছে যেই দামটা চাবে তার থেকে 1/3 বলবা, 1/3 বলবা। কিন্তু উনি কেন জানি আমার চেহারা দেখে বুঝেছে আমি জীবনে কোনোদিন বার্গেন করি না, আমি পারবো না, আমার মুখের উপর না করে দেয়। আর আমি কেন জানি জিনিসটা না নিয়ে আসতে পারি না, পরে একটা চরম লেভেলে মারা খাই, বুঝছো। আর কি বলবো, এমন হয়ে গেছে একটা জিনিস খুব দাম দিয়ে কিনে আসি, কিন্তু পরে মাকে কমায় বলতে হয়, কারণ মা তো দিবে একটা বকা আছে, এটা কেন কিনে আনছো। যেই জিনিসটা ধরো আমি কিনে আনছি জিনিসটা 200 টাকা দিয়ে, আমি আম্মুরে বলতে আম্মু আমি এটা 100 টাকা দিয়ে কিনছি। আল্লাহ, আম্মু আজকে লাইভ দেখলাম, এটা সেই মারাটা খাবো, বুঝছো। দেখো, what is the synonym of degrading? এই যে আপগ্রেড করা, উপরে উঠা, ডিগ্রেডিং। এই যে আমাদের
একাডেমিক কামব্যাকের আস্তে ডিগ্রেডিং হচ্ছে, কমতেছে, নামতেছে, তাই না? ডিগ্রেডিং এর সিনোনিম কি? লোয়ারিং, নামা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমাদের 81 নাম্বার কোয়েশ্চেন, দ্য রোজ ইজ আ ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার। তোমার গোলাপ, আগে হচ্ছে নরমালি তোমার ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসতো, এখন ট্রান্সলেশন থেকে তেমন একটা প্রশ্ন আসে না, এবার মেবি আসছে একটা, তো ট্রান্সলেশন গুলো একটু দেখে যাবো, বাট ট্রান্সলেশন মানে পারা যায়, এত কঠিন দেয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো গোলাপ একটা সুগন্ধি ফুল। ঠিক আছে, তোমার কিন্তু সুন্দর আকর্ষণীয় কিচ্ছু বলে না, জাস্ট ফ্রেগ্রেন্স, ওর গন্ধ ভালো, তাহলে গোলাপ সুগন্ধি ফুল, শেষ। এরপরে what is a singular form of appendicitis? তাহলে দেখো appendicitis এর সিঙ্গুলার ফর্ম কি? অ্যাপেন্ডিক্স, লাস্টে যখন আইএক্স থাকে সেটাকে যখন আমরা প্লুরাল করতে যাই তখন হচ্ছে আমরা লাস্টে অ্যাড করি হচ্ছে আইসিএস। ঠিক আছে, তাহলে এক্স থাকলে হচ্ছে আমরা সিএস অ্যাড করি, তাহলে অ্যাপেন্ডিসাইটিস এর ইয়া কি হবে তোমার? অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেন 83 নাম্বার কোশ্চেন, আমাদের দেশে ডেন্টাল কলেজের শিক্ষার ভাষা ইংরেজি। ঠিক আছে, তাহলে ডেন্টাল না মেডিকেলের শিক্ষা ভাষা ইংরেজি। হ্যাঁ, গুড, এখনো সবাই কি সুন্দর অ্যাক্টিভ অ্যান্সার দিচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, তাহলে ইংলিশ ইজ দ্য মেথড অফ টিচিং ইন ডেন্টাল কলেজ ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তাহলে তোমার ইংলিশে ডেন্টাল কলেজে শেখানো, তাহলে এই যে ইংলিশ ইজ দ্য মেথড, সরি কই গেল আমরা, এটা না সরি, আমার সি নাম্বার অ্যান্সার হবে দ্য মিডিয়াম অফ এডুকেশন। এখন তুমি বলতে পারো যাবো বি নাম্বার কেন হলো না, এখন ট্রান্সলেশন গুলো সমস্যা হচ্ছে এটা কি, ট্রান্সলেশন তোমার দেখবে কি অপশন মধ্যে 2-3টা হয়, কিন্তু তোমাকে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ইংলিশে প্রত্যেকটা ধরে থাকে না একটা কথার মাধুর্য আছে, তোমার কথার মাধুর্য থাকতে হবে, প্রত্যেকটা জিনিস টাইম মানে প্লেসে আছে কিনা সেগুলো একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার সি নাম্বার অপশনে কি বলছে, দ্য মিডিয়াম অফ এডুকেশন, তাহলে আমাদের ডেন্টাল কলেজের শিক্ষার মাধ্যম কি? ইংলিশ। দ্য মিডিয়াম অফ এডুকেশন ইন ডেন্টাল কলেজ অফ আওয়ার কান্ট্রি ইজ ইংলিশ, তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। কে আবার 83 ডি বললো, আমি কত নাম্বার দেখা করাচ্ছি? 83 না, 83 করাচ্ছি, যে 83 ডি বলেছো, হে বাবা তোমাকে অনেক অনেক শুভকামনা। 83 ডি কিভাবে হয়? আচ্ছা 84 নাম্বার দেখো, fill in the blanks with correct option, do not hanker, appropriate preposition, টাকার পিছনে ছুইটো না, টাকার পিছনে, পিছনে মানে কি? আফটার, ডু নট হ্যাঙ্কার আফটার মানি, কিন্তু আমরা সবাই টাকার পিছনে ছুটতেছি, তুমি আমি সবার টার্গেটই টাকা কামানো, ডাক্তারি পেশায় আসবই হচ্ছে, ডাক্তার মানে প্রচুর টাকা। আচ্ছা দেখো এরপরে, which pair of word is synonymous? কোন ওয়ার্ড দুটা সিনোনিমাস? দেখো ফার্স্ট থেকে আমরা আস্তে আস্তে করে নামি, ফার্স্টে কি আছে? অ্যাডাল্টারেশন, ভেজাল মিশ্রিত করা, অ্যাডাল্টহুড তোমার মানে কি বলবো, যৌবন বা কি বলে বয়সন্ধিকাল, তাহলে মানে যৌবনই মেইনলি, তাহলে দেখো আমার এক নাম্বারটা হচ্ছে না, ভুল। অবসোলেট, অ্যাবসোলেট, ঠিক আছে, দুটার পুরোপুরি আলাদা মিনিং, কোনোভাবে সিনোনিমাস না। আচ্ছা এরপর সি নাম্বার অপশন দেখো, আনকাউথ, আনসিভিলাইজড। আনকাউথ মানে যারা সভ্য না, অসভ্য, নরমালি দেখা যায় রুরালের সিনোনিম হিসেবে আমরা আনকাউথ ইউজ করি, তো রুরাল, গ্রাম্য, অশিক্ষিত এই টাইপের ওয়ার্ড হচ্ছে আনকাউথ, আর আনসিভিলাইজড মানেও সেম, যাদের মধ্যে এখনো সভ্যতার ইয়া পৌঁছায়নি, তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, এবার 86 নাম্বারটা দেখি আমরা, দেখো আমরা এই দেখছো একই প্রশ্নের তিনটা পুরো পরপর তিনটা তুমি ট্রান্সলেশন পাচ্ছ, নরমালি এত ট্রান্সলেশন দেয় না পরীক্ষার মধ্যে। আচ্ছা দেখো, আমরা অলস লোকদের পছন্দ করি না, তুমি করো? তাহলে দেখো, we do not like idle people, শেষ। অলস লোক মানে আইডল পিপল, আমরা পছন্দ করি না, তাহলে we do not like idle people। এর থেকে ইজি ট্রান্সলেশন দেওয়া মনে ইজি না, মানে সম্ভব না, সরি পসিবল না। আচ্ছা দেখো, which one of the following statement is the most appropriate for obey your traffic rule? obey your traffic rule মানে কি? তোমাকে দেশের আইন অনুযায়ী ট্রাফিক আইন মেনে চলা তোমার দায়িত্ব, ট্রাফিক রুল তোমার ট্রাফিক আইনের মধ্যে পড়ে। তাহলে দেখো কি, দিস ইজ ফর ইউর র্যাপিড ট্রান্সপোর্ট, না ট্রাফিক আইন তোমার র্যাপিড ট্রান্সপোর্টের জন্য না। তারপরে দিস ইজ দ্য ল অফ দ্য কান্ট্রি, কারণ ট্রাফিক রুল মানে তোমার ট্রাফিক আইন, তাহলে তোমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। এই টাইপের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন এবার হচ্ছে মেডিকেলে আসছে, ঠিক আছে, যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমার 87 আনসার হচ্ছে বি। ওকে, 88 নাম্বার দেখো আরেকটা ট্রান্সলেশন, এবার প্রচুর ট্রান্সলেশন দেওয়া হয়েছে, বাট এত ট্রান্সলেশন নরমালি তোমাকে দেওয়া হয় না। আচ্ছা দেখো, রবিবার হতে বৃষ্টি হইতেছিল, রবিবার শুরু হয়েছে বৃষ্টি, এখন পর্যন্ত টানা চলছে, ঠিক আছে, বলো এটা কি হবে, এটা কোন টেন্সে হবে আগে সেটা বলো। আচ্ছা ঠিক আছে,
তাহলে দেখো রবিবার থেকে, তাহলে সিন্স সানডে, সেই রবিবার থেকে ফার্স্ট ডে রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে। আজকে ধরো আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার মধ্যে বৃষ্টি হতেই আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কারণ এখনো প্রেজেন্টলি বৃষ্টি হচ্ছে। তাহলে দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, বৃষ্টি এখনো রবিবার থেকে হচ্ছে, এখনো হচ্ছে, জন্য ইট হ্যাজ বিন রেইনিং। ঠিক আছে, ওকে। এরপর আমরা যাই হচ্ছে আমাদের 89 নাম্বার কোয়েশ্চেনে। কর্তৃপক্ষ, দেখো আরেকটা ট্রান্সলেশন, একটা প্রশ্ন মানে মনে হবে মানে ট্রান্সলেশন থেকে পরীক্ষা আসছে। যাই হোক, দেখো কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তিরস্কার করার ইয়া হচ্ছে তোমার প্রিপোজিশন হচ্ছে টেক সামওয়ান টু টাস্ক। টেক সামওয়ান টু টাস্ক বলছেন আস্ক। ঠিক আছে, টেক সামওয়ান টু আস্ক এর বাংলা মিনিং হচ্ছে তিরস্কার করা। ঠিক আছে, এর বাংলা মিনিং কি? তিরস্কার করা। তাহলে এই যে the authorities took him to ask, তাহলে দেখো যদি আমি এখানে তোমাকে বলতাম যে কর্তৃপক্ষ তাকে শাস্তি দিয়েছে বা কোন একটা দণ্ড দিয়েছে, তখন আমি তোমাকে বলতাম the authorities took him to book। টু কাউকে বুক মানে টু টেক সামওয়ান টু বুক মানে হচ্ছে শাস্তি দেওয়া, আর কাউকে তিরস্কার করা হচ্ছে টেক সামওয়ান টু আস্ক। ঠিক আছে, আচ্ছা এরপর কোশ্চেন দেখি আমরা 90 নাম্বার কোশ্চেন। কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্টেম্পট, বলো কোনটা হবে? কে কি বলতেছে? বুক হবে না, বুক হবে না। বুক তখন বলতাম যখন আমি তাকে শাস্তি দিতাম, দণ্ড দিতাম, তখন আমি তাকে বলতাম যে বুক। আর যদি আমি বলি আজ, সেক্ষেত্রে তিরস্কার করা। ঠিক আছে, এই কমন ভুলটা আপনারা পরীক্ষা হলে গিয়ে করে আসেন সবাই, পছন্দ আপনাদের খুব জিনিসটা। হ্যাঁ 89 হবে বি, 89 বি হবে রে। কে বলতেছে কোনটা? দেখি তো, এ নাকি বি বলে আসছে, আমি দেখি। না 89 বি হবে, 89 বি হবে রে। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি 89 কেন বি হবে। আচ্ছা দেখো 90 নাম্বারটা, কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্টেম্পট। কন্টেম্পটের কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম কি বলো? লাস্টে পিটি থাকলে সবসময় আই বি এল ই যোগ করে দিবা। ঠিক আছে, পিটি থাকলে কি যোগ করে দিবা? আই বিল। কন্টেম্পটেবল অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, দেখো লাস্টে ATI-ON থাকা মানে কি? সম্মান থাকা মানে হচ্ছে নাউন, একটাই বাকি থাকে, যে আইএনজি থাকা মানে সেটা নাউন, তাহলে একটাই বাকি থাকে এইটা আর এটা। কন্টেম্পটেবল হচ্ছে আমার এর কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, आंसर হচ্ছে বি। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের জিকে এর মধ্যে। জিকে এর মধ্যে বোঝানোর কিছু নাই। দেখো জিকে মধ্যে সবার টপিকগুলো একটা মার্ক আউট করব। সাহিত্য থেকে আগে প্রশ্ন আসে, এখনো আসে। সাহিত্য থেকে নরমালি প্রশ্ন আসে, ধরো তোমার যে ফেমাস বইগুলো আছে ওইগুলা থেকে কোন একটা চরণ তুলে দেয়, তুলে দিয়ে বলে যে এটা কোন বইয়ের বা এর লেখককে। এগুলা বিসিএস এরও খুব কমন প্রশ্ন, চাকরিরও খুব কমন প্রশ্ন। এগুলা মেডিকেল ডেন্টাল আসে, মেডিকেল যদি আগে আসতো ডেন্টালে এখনো আসে এগুলো থেকে। তো ডেন্টালের জন্য এই জন্য চেষ্টা করবা যে বিসিএস, চাকরি, তারপরে যত ধরনের প্রশ্ন আছে সবগুলো অবশ্যই সলভ করে যাওয়া। ঠিক আছে, দেখবা ওখান থেকে কমন পড়ে গেছে। তাহলে দেখো, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এই গল্প আপনারা পড়ছে না? 2 বিঘা জমি পড়ছে না সবাই? 2 বিঘা জমি পড়ছো তো সবাই? 2 বিঘা জমি নাকি? 2 বিঘা জমি না, সরি, এটা হচ্ছে তোমার কি জানি সোনার তরী কবিতা। এনিওয়ান ব্ল্যাঙ্ক কে বলছে? আমি ভুলে 2 বিঘা জমি, সোনার তরী। ব্ল্যাঙ্ক তো হওয়ার কথা না, সোনার তরী না, সরি, ঠিকই বলেছিলাম ফার্স্টে। চেয়ে দেখো মনে আছে মরিবার মতো ঠাই। 91 ব্ল্যাঙ্ক হবে না, 91 হচ্ছে তোমার সঞ্চয়িতা কবিতার অংশ। ঠিক আছে, কোন কাব্যগ্রন্থ? সঞ্চয়িতা। আমি কি ভুল বলছি? এটা কি সোনার তরী হবে? দেখো তো, 91 বি হবে তাই না? হ্যাঁ, আমাদের অপশন অ্যান্সারের মধ্যে ভুল আছে, আমি তো ঠিকই বলছি। কবিতা ভুলে যাই না এখনো। বাংলা একটু কম পারতাম ইন্টারেও, আল্লাহর খুব অশেষ রহমত A+ চলে আসছে। ঠিক আছে, ঠিকই আছে। হ্যাঁ 92 কেমনে দেখলা? আচ্ছা দেখো আমরা 92 তে যাই। এখন এই যে আপনার প্রমিলা এশিয়া কাপ ক্রিকেট 2018 দেখছেন? প্রশ্ন ছিল কত সালের? প্রশ্ন হচ্ছে আমার 18-19 সালের, জেনারেল ভর্তি পরীক্ষা 18-19 এর প্রশ্ন। এই জন্য তোমার ওই বছরে যেই খেলাধুলা হয়েছে সেটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এই জন্য আপনার এখন এটা জেনে কোনো লাভ নেই, থেকে কখনো প্রশ্ন আসবে না। আপনার প্রশ্ন আসবে 25-26-এ কি কোন খেলা হচ্ছে, ধরো তোমার বিপিএল হচ্ছে না কি হচ্ছে, সেটা থেকে প্রশ্ন আসতে পারে।
প্রশ্ন আসতে পারে, ধরো গত বছর যা হয়ে গেছে যদি কোনো মানে খুব রিমার্কেবল রিকগনিশন থাকে সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। বিপিএল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ভালো। ঠিক আছে, 2 বিঘা জমি না, ঠিকই তো বলছিলাম আমি। আচ্ছা দেখো, এটা মারামারি পরে আমরা গ্রুপের মধ্যে করবো না। 2 বিঘা জমি আমি যতটুকু জানি। তো যখন হচ্ছে ওই যে ইয়াটাকে বসে দেখো, আর আর কোত্থেকে দিব, লাস্ট 2 বিঘা জমি আমার আছে। হ্যাঁ 2 বিঘা জমি থেকে। তোমরা আমাকে কনফিউজ করতেছো, ছি। আমি নাহলে বাংলায় কাঁচা ছিলাম, তোমরা তো বাংলায় ভালো ছিল, তোমরা কেন আমরা কনফিউজ করে বলো। জিকে সিক্রেট সাজেশন পড়ো, সেটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে যে এই মাসের জানুয়ারি এবং ফেব্রুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এগুলো একটু পড়ার চেষ্টা করি। যেটা বললাম ধরো এই যে বিপিএল থেকে প্রশ্ন চলে আসতে পারে, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে 30 টাকা নিবি, 30 টাকা দিয়ে কিনতে পারবা। 91A হবে, সেটাই আমি বলতেছি, 91A হবে, বুঝছো? সোনার তরী হবে না। সবাই মিলে বলতেছে, আমি ভাবলাম আমি ভুল জানি, 91A হবে। ঠিক আছে, আমি তো ঠিক করে আসি আবার, দেখো 91 কিন্তু এ হবে, সঞ্চয়িতা। ঠিক আছে, 91 কি হবে? এ হবে। আচ্ছা দেখো 93 তোমরা অ্যান্সার বলতেছো, 93 নাম্বার কই গেল? আচ্ছা, মানে জাতীয় পতাকার রেশিও কি? জাতীয় পতাকার রেশিও হচ্ছে 10:6, বা এটাকে আমরা যদি সিম্পলিফাই ফর্মে 5:3 ও বলতে পারি, আমরা 10:6 ইউজ করা হয়। ঠিক আছে, 10:6। আচ্ছা এরপর 94 নাম্বার দেখো, এই যে সাম্প্রতিক কালে, যদিও তখন কিন্তু তোমার সিলেবাসের মধ্যে ইন্টারন্যাশনাল ছিল না, বাট তখন একটা প্রশ্ন আসছে। দেখো তোমার এবার ইন্টারন্যাশনাল থেকে আসতেই পারে এরকম, দেখো একদম রিসেন্ট ইনফরমেশন গুলাই। সাম্প্রতিক কালে চালু হওয়া পৃথিবীর দীর্ঘতম সেতু হংকংকে কোন ভূখণ্ডের সাথে যুক্ত করেছে? তখন কিন্তু এটা কিন্তু ছিল না, বাট স্টিল এটা থেকে প্রশ্ন করেছে। ঠিক আছে, তাহলে এবারও আপনারা চেষ্টা করবেন যে, আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে জোবার্জিকে একটা ইন্টারন্যাশনাল এডিশন আছে, যদি পারো ওইটা একটু কিনে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল এডিশন। বেশি একটা দাম নিবে না, কিনে ফেলতে পারো, একদম শেষ সময় একটু জাস্ট চোখ বুলাই গেলাম। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে তখনকার সময় মাত্র 2018-19 দিকে স্টার্ট করেছিল ম্যাকাও। আচ্ছা দেখো এরপরটা 95 নাম্বার, বাংলাদেশের স্থানীয় সময় সোমবার রাত 12টা, গ্রিনিচ মান সময় তখন কয়টা? তুমি মনে রাখো বাংলাদেশের যে সময়টা থাকবে গ্রিনিচ তার 6 ঘন্টা আগে। তাহলে বাংলাদেশে এখন রাত 12টা বাজে, ধরো এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 9:20, তাহলে গ্রিনিচে তার থেকে ঠিক 6 ঘন্টা আগে, মানে ধরো এখন 3:20 বাজে। তাহলে যদি এখানে যদি 12টা বাজে, তাহলে তো 6 ঘন্টা আগে কয়টা বাজবে? তোমার সোমবার সন্ধ্যা 6টা। ঠিক আছে, আবার কমেন্ট ইয়া হয়ে গেছে, পোস্ট খেয়ে গেছে। আচ্ছা এখন 96 নাম্বারটা, বিশ্ব হাত ধোয়া দিবস কবে বলো? এখন দিবস তো আর কিছু করার নাই, দিবস তোমার প্রত্যেকটা জানা লাগবে। যতগুলো দিবস আমাদের জিকে বইয়ের মধ্যে আছে, বা তুমি যেই জিকে বই ফলো করেছো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো দিবস নিয়ে হালাবেলা করা যাবে না। আচ্ছা বলতেছে কিছু, 95 নাম্বার অ্যান্সার দিচ্ছ তোমরা এখনো? 96 নাম্বার অ্যান্সার দাও। কমেন্ট পোস্ট খেয়ে গেছে নাকি? না 96 নাম্বার অ্যান্সার কেউ পারে না? ছি ছি ছি, তোমরা বিশ্ব হাত ধোয়া দিবস জানো, তোমরা হাত ধো না? আচ্ছা 96 এর অ্যান্সার হচ্ছে আমার 15ই অক্টোবর। ঠিক আছে, 15ই অক্টোবর হচ্ছে আমার বিশ্ব হাত ধোয়া দিবস। ওকে, এবার দেখো 96 নাম্বারটা, এটাও দেখো একদম রিসেন্ট ইনফরমেশন, তখনকার সময় বর্তমান মাথা পিছু আয় যত ছিল সেটাই অ্যান্সার দিয়েছে, বাট এখন তোমরা জানা লাগবে না এটা। আচ্ছা, আলোকিত মানুষ চাই, আপনারা কমেন্টের মধ্যে বলেন যারাই আছেন, তোমরা সবাই ইয়া দেখছো না ছোটবেলায় প্রত্যেকের মহল্লায় মহল্লায় একটা বাস আসতো, সেটাকে আমরা বলতাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস বা ভ্রাম্যমাণ লাইব্রেরি বলতাম। সেখানে বাসের মধ্যে অনেক বড় করে লেখা থাকতো আলোকিত মানুষ চাই। তোমরা তারা বাসে বাসে রবিবার দিকে আসতো, প্রত্যেক রবিবার গিয়ে গিয়ে তোমার মধ্যে একটা ইন্টারেস্ট জন্মাইতো যে বইয়ে জানো, বইয়ের মধ্যে আলো আছে, বইয়ের মধ্যে জ্ঞান আছে, জ্ঞানের আলো নিজেকে আলোকিত করো। তাহলে যে আলোকিত মানুষ তৈরি করা, যদি এটা একটা বিসিএস এর প্রশ্ন, দেখো বিসিএস প্রশ্ন একদম হুবহু তুলে দিচ্ছে, এটা হচ্ছে আমার বিশ্ব সাহিত্য কেন্দ্র। ঠিক আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগানই ছিল আলোকিত মানুষ চাই। 98A। ওকে, এবার কোশ্চেন আমরা দেখি 99 নাম্বারটা, এটিএম এর ফুল ফর্ম কি? এটা সবাই জানি আমরা, অটোমেটেড টেলার মেশিন, তাই না? যাদের টাকা পয়সা আছে তারা হয়তো এটিএম থেকে টাকা পয়সা তুলো, আমরা তো জানি না, টাকা পয়সা নাই। তো এটিএম এর ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে, আচ্ছা দেখো আজকে লাস্ট কোয়েশ্চেন, কোন রোগের নিরাময় চিকিৎসা আবিষ্কারের জন্য 2018 সালে চিকিৎসা নোবেল পুরস্কার দেওয়া হয়? তো আপনি যখন ইন্টারন্যাশনাল প্রশ্ন পড়বেন অবশ্যই 24-25-এ কাকে কাকে নোবেল দেওয়া হয়েছে, বিশেষ করে যদি কোনো ধরনের তোমার চিকিৎসা শাস্ত্রের মধ্যে যারা যারা আছে প্রত্যেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নোবেল, স্বাধীনতা পুরস্কার, 21 পদক সবগুলা। আচ্ছা তাহলে 100 এর অ্যান্সার কি বলো? সেই, হ্যাঁ আমি ওখানে মেম্বার ছিলাম, তো আমার অনেকগুলো বই আছে ওখানে প্রাইজে। ক্যান্সারের জন্য হচ্ছে চিকিৎসা শাস্ত্রে 18 সালে নোবেল প্রাইজ,
আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আজকে আপনাদের সাথে আমার লাস্ট পাবলিক গ্রুপে ক্লাস। তারপর যারা প্রাইভেট গ্রুপে আছে তাদের সাথে হয়তো প্রত্যেকদিনই কথা হবে, দেখা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য প্রচুর দোয়া ইনশাআল্লাহ, যাতে সবার সাথে নেক্সট দেখাটা আমার ইনশাআল্লাহ তোমাদের ডেন্টালের সেলিব্রেশনে হোক। ডেন্টালের সেলিব্রেশনে তোমরা অনেক মন খারাপ করেছো যে মেডিকেলের সাথে কেন দেইনি সেলিব্রেশন, হ্যান ত্যান অনেক কিছু। কারণ আমরা চাই না তোমরা কোনোভাবে ছোট ফিল করো, আমরা চাই তোমরা তোমাদের মতন করে এনজয় করো, ঠিক আছে? নর্মালি দেখা যায় কি যে মেডিকেলের সাথে ডেন্টালের মানে তোমরা অনেকে খুব খারাপ মনে যে আপু আমাদের কেন আলাদা করে ছবি টবি তোলা আছে, এরকম অনেক চিন্তা ভাবনা থাকে। তোমাদের জন্য আমরা আলাদা করে সাজবো, তোমাদের জন্য আমরা আলাদা করে একটা আলাদা সেলিব্রেশন করবো, তোমাদের জন্য আলাদা ক্রেজ থাকবে। এবং মেডিকেলে তো আমরা ধরো বিরিয়ানি টিরিয়ানি চালাই দিছি, তোমাদের জন্য ইনশাআল্লাহ আমরা বুফের আয়োজন করবো, আরো বড় করে আয়োজন করব সবার সাথে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিক, তোমাদের সবার সাথে ইনশাআল্লাহ আমাদের ডেন্টালের সেলিব্রেশনে দেখা হোক, ঠিক আছে? তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক আসলেই অনেক দোয়া। দোয়া চাইতে হবে না। আমার মা সবসময় বলে যে শিক্ষক এবং মা বাবার কাছে কোনো দোয়া চাইতে হয় না। আল্লাহ তোমাদের সবাইকে সবার স্বপ্ন পূরণ করুক। কিন্তু আজকে যেহেতু লাস্ট ক্লাস, একটু কথা বলে নিই যে হয়তো তোমাদের অনেকেরই দেখো এখানে অনেক স্টুডেন্ট আছে, ডেন্টাল সিট মাত্র ধরো 500 সামথিং, অনেকের চান্স হবে না। তো চান্স না হইলে কখনো ভেঙে পড়বা না, সবসময় তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা, আল্লাহর উপর বিশ্বাস রাখবা। যত কিছু হয়ে যাক জীবনে, যত ডাউনফল আসুক, যত ধরনের ডিপ্রেশন আসুক, যত কিছুই আসুক, কখনো আল্লাহর উপর বিশ্বাস ছাড়বা না, ঠিক আছে? কারণ আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। তুমি যদি বিপদের মধ্যেই থাকে না, আমরা ভালো সময় আল্লাহকে কখনো মনে করি না, যদি তোমার খারাপ সময় আল্লাহকে মনে না করে, কিন্তু সবকিছু দোষ আল্লাহকে দাও, তখন দেখো যে আল্লাহ তোমার প্রতি মুখ ফিরিয়ে দিয়েছে, ঠিক আছে? এই জন্য সবসময় আল্লাহর প্রতি গ্রেটফুল থাকবা, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবা। তুমি যদি মনে করো ধরো এমন তোমার এখানে অনেক সেকেন্ড টাইমার আছো, যে সেকেন্ড টাইমও ডেন্টাল না হয়, তাহলে মনে করবা আল্লাহ তোমার জন্য সেক্টরটা উত্তম মনে করেনি। তুমি আমাকে সবসময় হাসি খুশি দেখতেছো, খুব আপুকে খুব লাইভলি দেখো, বা মনে হচ্ছে আপু সারাক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকে, আপু মনে খুব সময় খুব চিল। বাট আমি যে পার্সোনাল লাইফে কতটুকু ডিপ্রেশন দিয়ে কাটতেছে, বা আমার যতটুকু হেক্টিক লাইফ কাটতেছে, মানে এমন অবস্থা বুঝছো আমার, আমি 4:30 বাজে হসপিটাল থেকে আসছি, আমার একটা রিলেটিভ ভর্তি, সেখান থেকে এসে আমি আজকে সারাদিন খাই নাই, এসে বাসায় ডিরেক্ট খাইছি আমি। তোমাদের ক্লাস প্রিপারেশন নেওয়া লাগছে, তো ঘুমানোর টাইম পাইনি। আমি সেদিন দেখেছি যে নিশাত আপু তার ডেইলি লাইফের একটা শেয়ার করছে যে আপু কি কি করে। তো আমার কখনো শেয়ার করা হয় না, কারণ আমার লাইফ এত হেক্টিক। আমি মাঝে মাঝে এমনও গিয়েছে যে হয়তো দিনে 2-3 ঘন্টা ঘুমানোর সুযোগ পাচ্ছি না। তো মাঝে মাঝে খুব আল্লাহর প্রতি খুব গ্রেটফুল ফিল করি, বা আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমাকে এই পর্যন্ত এনেছেন। আর মাঝে মাঝে খুব হতাশ লাগে যে আমার যারা অন্যান্য ফ্রেন্ড যারা ভার্সিটিতে আছে, তারা ঘুরতেছে, মজা করতেছে, অ্যাটলিস্ট দিনে 6 ঘন্টা ঘুমাইতে পারতেছে, কিন্তু হয়তো এই প্রফেশন আসার কারণে আমার সেই 6 ঘন্টা ঘুমানো নসিব হচ্ছে না, ঠিক আছে? মাঝে মাঝে এগুলো নিয়ে খুব ডিপ্রেশন কাটে। তো যদি তুমি মনে করো আল্লাহ যদি তোমাকে সেকেন্ড টাইমও এই প্রফেশনে না আনেন, তাহলে মনে করবে আল্লাহ তোমার জন্য উত্তম কিছু লিখেছেন, আল্লাহ মনে হয় তোমার জন্য এই সেক্টরটা উত্তম না। কখনো ভার্সিটিকে ছোট করে দেখবা না। আমাকে ইভেন যে এনজিএল এর মধ্যে অনেকে অনেক করে, তো যে আপু মেডিকেলে না চান্স পেলে কি বাবা আমার গর্বিত সন্তান হতে পারবো না? আমি এর আগেও বলছি হয়তো যে আমরা 5 বোন, বুঝছো? আমি হচ্ছে 4 নাম্বার। আমার বাকি বড় যে 3 বোন, ওনারা 3জন ইউনিভার্সিটি থেকে পড়া শেষ, একজন পড়তেছে। তো প্রত্যেকে নিজের সেক্টর থেকে অনেক উপরে উঠে আছে, ঠিক আছে? আমি আমার বোনদের উপর খুব প্রাউড ফিল করি। আমি আমার পুরা বলতে পারো যে বংশের ওভাবে করে হিসাব না করলে আমি পুরো বংশের মধ্যে একমাত্র ডাক্তার, আমি প্রথম ডাক্তারি পড়তে আসছি। তো বাকিরা যারা, তারা নিজেদের সেক্টর থেকে কি তাদের বেস্ট টুকু দিয়ে চেষ্টা করে নাই। আমার বোন এখন সরকারি জব করছে, বা আমার বোন এখন ভালো ভালো জায়গায় আছে। তো তারাও কি তোমাদের মতো যদি এরকম ছোট, ধরো আমার বোন, আমার যে মেজর বোন, সে হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, সেকেন্ড টাইম দিয়েও মেডিকেলও হয়নি, ডেন্টালও হয়নি, খুব ক্লোজ মার্ক নিয়ে হয়নি। আমার বোন ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল। আমার বোন আমার কাছে আমার আইডল ছিল। ছোটবেলা থেকে বাবা মা থাকে না, একটা বোনের এক্সাম্পল দেয় যে ওর মতো হয়, ওর মতো হয়। আমার বাবা মা সবসময় আমার আপুর এক্সাম্পল দিত, বাট আপুর সেকেন্ড টাইম দিয়েও মেডিকেলও হয়নি, ডেন্টালও হয়নি। সো আমার জন্য খুব হার্ট ব্রেকিং ছিল ব্যাপারটা। এবং আমি যখন মেডিকেল প্রিপারেশন নিব ডিসাইড করি, তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট করছিল না, কারণ আব্বু আম্মু খুব ভয় পেয়েছিল যে মেডিকেল প্রিপারেশন নিয়ে ভার্সিটি ক্র্যাক করা অনেক কষ্ট, আপু হয়তো অনেক ব্রিলিয়ান্ট ছিল বলে আপু পেরে গেছে, বাট আমি নাও পারতে পারি। তো এটা নিয়ে আব্বু আম্মুর খুব ডাউট ছিল, যদিও আমার কখনো ছোটবেলা থেকে তেমন একটা কখনো খারাপ রেজাল্ট করিনি, বাট স্টিল খুব টেনশনে ছিল। তো আল্লাহ অনেক রহমত করেছে, আমি পর্যন্ত চলে এসেছি। কিন্তু আমার বোন যে মেডিকেলও মিস করলো, ডেন্টালও মিস করলো, পরপর 2বার সে তার ভার্সিটিতে, একটা পাবলিক ভার্সিটিতে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে, এবং সেখানে সে তার পুরো ভার্সিটিতে ফার্স্ট হচ্ছে, ডিপার্টমেন্টে ফার্স্ট হচ্ছে, এবং সে সেখানে অনেক ভালো রেজাল্ট করতেছে।
এন্ড আই এম রিয়েলি রিয়েলি প্রাউড অফ হার। ঠিক আছে, এমন না যে তোমার মেডিকেলে পড়ে এসে ডাক্তার হতে পারলে জীবন সার্থক, এর বাইরে আর কোনো লাইফ নাই। প্লিজ এরকম ছোট মেন্টালিটি কখনো রাখবা না। এবং আমরা যারা মেডিকেলে আছি বা ধরো মেডিকেলের জন্য পড়াচ্ছি, তারাও কখনো, আমরা কখনো চাই না তোমাদের মধ্যে এরকম হীনমন্যতা ঢুকুক যে মেডিকেলের চান্স না পেলে জীবন শেষ। প্লিজ, ঠিক আছে, মেডিকেলের বাইরেও লাইফটা খুবই সুন্দর। প্লিজ, যদি ধরো মেডিকেলে ডেন্টালে মিসও হয়ে যায়, আপুর পরামর্শ, যারা এখানে ফার্স্ট টাইমার ছিল, যারা এখন সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছ, আপুর পরামর্শ সবসময় থাকবে। প্লিজ আগে একটা ভার্সিটির মধ্যে, একটা ভার্সিটি, যে কোনো একটা ভার্সিটিতে সিট কনফার্ম রাখো। সেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, জিএসটি হোক, যে কোনো একটা ইউনিভার্সিটি হোক, প্লিজ আগে একটা সিট কনফার্ম রাখো, তারপর সেকেন্ড টাইমের প্রিপারেশন নিও। ঠিক আছে, কারণ সেকেন্ড টাইম খুবই রিস্কি একটা প্রিপারেশন, খুবই ডিপ্রেশনের একটা প্রিপারেশন। আমি আমার নিজের বাসার মধ্যে, আমার যে ইমিডিয়েট বড় বোন, ওর এখন আমার সাথে একদম সেম এজে চলতেছে, কারণ ও সেকেন্ড প্রিপারেশন নিয়েছিল। ওর সেকেন্ড টাইমও হয়নি, তো এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে। আমি আমার পুরো ফ্যামিলির হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করতেছি, জাস্ট বিকজ তোমরা আমাকে অনেক প্রশ্ন করো এন্ড তোমাদের মধ্যে খুব লো ফিল হয়, বুঝছো? তো আমার বোন সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিয়ে ওর হয়নি, ওখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে। আমি আমার বাসায় পরপর দুইজনকে সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিতে দেখছি। আমি, আমার থেকে ভালো, হয়তো আমি নিজে সেকেন্ড ইয়ার প্রিপারেশন নেইনি, বাট আমার থেকে ভালো হয়তো সেকেন্ড ইয়ার প্রিপারেশনের যে পেইনটা কেউ বুঝে না। আমি এমন বলছি না যে আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ ছিল। আব্বু আম্মু মাঝে মাঝে আপু থেকে কথা শুনিয়েছে যে ওরা পারতেছে, কি হইছে ভালো রেজাল্ট করে, ওই তো অ্যাডমিশনের চান্স, মানে প্রত্যেকটা জিনিস আমি ফেস করে আসছি। আমি আমার অ্যাডমিশনের সময় আমি লিটারালি আম্মুকে ধরে ধরে কান্নাকাটি করতাম যে আম্মু যদি আমি চান্স না পাই কি হবে, কারণ আমার মধ্যে ওই ভয়টা ঢুকে গেছিল যে আমি চান্স না পাইলে হয়তো আমার সাথে সেম বিহেভ করা হবে, যে কেন এত কি লাভ হয়েছে এত পড়াশোনা করে, চান্স তো পাইলা না। তো এত কিছুর পরেও মানে এই যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা খুবই রিস্কি একটা প্রিপারেশন। আমার জাস্ট তোমাদের একটাই যত ডিপ্রেশন আসুক, যত কিছু আসুক, নিজেকে সবসময় ধরে রাখবা। ঠিক আছে, যে আল্লাহ তোমাকে এই পর্যন্ত আনছে, সে আল্লাহ তোমাকে সামনেও নিবে, এই বিশ্বাসটুকু জাস্ট নিজের মধ্যে রাখো। সৃষ্টিকর্তার উপর সবসময় বিশ্বাস রাখবে। সামনে রমজান আছে, যারা হিন্দু আছে, যেই রিলিজনে থাকো না, তুমি সবসময় তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা, যিনি তোমাকে এই পর্যন্ত নিয়ে আসে, অ্যাডমিশন ফেস পর্যন্ত নিয়ে আসে। কত বড় বড় পরীক্ষা দিছো, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, কত বড় বড় এক্সাম দিছো, ফেল হইছে, পাস হইছে, টপ করছো, অনেক কিছু হইছে। সে সামনেও নিবে। নিজের উপর একটু বিশ্বাস রাখো, শেষ সুযোগ, একটু চেষ্টা করো, নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করো, এখানে কোনো গাফিলতি করো না। ঠিক আছে, আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। আর হয়তো তোমার কাছে রাফলি 9 দিনের মতো সময় আছে। এই 9 দিন নিজের বেস্ট দিয়ে ট্রাই করো। ঠিক আছে, যাতে চান্স যদি আল্লাহ না করুক মিসও হয়ে যায়, যাতে নিজেকে এই লাইনটা না বলা লাগে, ইস আমি যদি এই দিক থেকে একটু চেষ্টা করতাম হয়তো আমার হয়ে যেত। এই আফসোসের জায়গাটা কখনো রাখবা না। ঠিক আছে, আমি আমার প্রিপারেশনের থ্রু আউট আমি এতটুকু ইনশিওর করছি, আমি চান্স নাই পাইতে পারি, আল্লাহ ভাগ্যে রাখলে হবে, না হলে হবে না, কিন্তু আমি আমার জায়গা থেকে 200% দিতে পেরেছি কিনা এটা আমি ইনশিওর করেছি। এবং আমি ইনশিওর করেছি যাতে চান্স মিস হওয়ার দিন, যেদিন আমি আমার রেজাল্টের মধ্যে দেখবো যে নট অ্যালাউটেড অর NE কিছু একটা দেখবো, আমার যদি নিজেকে এটা না বলতে হয় যে ইস যদি আরেকটু চেষ্টা করতাম, এই যদি ওই প্রশ্নটা সলভ করতাম, এই যদি এক্সট্রা ইনফোটা পড়তাম, হয়তো আমার চান্স হয়ে যেত। এই ইস, এই জায়গাটা রেখো না। ঠিক আছে, কোনো রিগ্রেট রাখা যাবে না। যদি চান্স নাও হয়, রেজাল্টটা হাতে ধরে বলবো আল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, এর থেকে বেশি পরিশ্রম আমার দ্বারা করা পসিবল ছিল না। সো আমি আমার জায়গাতে সর্বোচ্চ করেছি। আপনি হয়তো মনে করেছেন আমার জন্য উত্তম না, আপনি আমাকে দেননি। এই কনফিডেন্সটা, ইমানটা নিয়ে পরীক্ষা হলে যাও, পরীক্ষা অনেক ভালো হবে, অনেক ভালো হবে, বিশ্বাস করো। আর যদি চান্স নাও হয়, স্টিল আলহামদুলিল্লাহ তোমার কাছে আরো 100টা সেক্টর খোলা আছে সামনে, অনেক অনেক এক্সাম আছে সামনে। নিজেকে জাস্ট মেন্টালি প্রিপেয়ার করে ওই এক্সাম গুলো দাও। কিন্তু আমি যেটা বললাম, সেকেন্ড টাইম প্রিপারেশনে না যাই নাও না কেন, আগে যে কোনো একটা ভার্সিটিতে নিজের একটা সিট কনফার্ম রাখো। ঠিক আছে, এখন এই কয়দিনে কি কি পড়বো আমি যদি বলি, একদম শেষের দিকে প্রিপারেশন হচ্ছে এখন। তুমি এতদিনের প্রশ্ন সলভ করে, ধরো যে আমরা প্রশ্নগুলো সলভ করেছি, তুমি এখন বুঝে গেছো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, ওই ইম্পর্টেন্ট টপিকগুলো এখন বেশি বেশি করে পড়ো। এবং তোমার কাছে যত প্রশ্ন আছে, সেটা তুমি অনলাইনে এক্সাম দাও, অফলাইনে এক্সাম, সবগুলো প্রশ্ন এখন বসে বসে সলভ করো। প্রশ্ন সলভ করা জাস্ট ওই একটা 100টা প্রশ্ন জাস্ট দেখে দেখে উল্টাই গেলাম এরকম ভাবে সলভ না। যখনই একটা প্রশ্ন দেখতেছো, তখন ওই টপিকটা মনে করার ট্রাই করবা, বাকি 3টা অপশন কেন হলো না সেটা পড়ার ট্রাই করবা, ওই টপিকটা গিয়ে পড়ে আসবা, যেহেতু টপিকটা থেকে প্রশ্ন আসতে তুমি ভুলে যাচ্ছ। এভাবে করে পড়লে দেখবে তোমার সারাদিনই পড়ার মধ্যে এঙ্গেজ থাকতো। ঠিক আছে, পরীক্ষার আগের দিন কিছু পড়া লাগবে না, বাকি 8 দিন একটু ভালো করে পড়ো, নিজের বেস্ট দিয়ে ট্রাই করো। ফ্যামিলি বুঝবে না, আমি বললাম না আমার নিজের ফ্যামিলি খুব একটা সাপোর্টিভ না। এখন চান্স পেয়ে গেছে বলে হয়তো ফ্যামিলি খুব মানে থাকে না, ফ্যামিলি খুব তুলে তুলে রাখে, বাট এমন না যে আমার ফ্যামিলি থ্রু আউট খুব সাপোর্টিভ ছিল, বুঝছো?
আমি বললাম না, আমি আমার বাসায় দুইজনকে সেকেন্ডারি প্রিপারেশন দিয়ে দেখছি, আর আমি দেখছি ফ্যামিলি তাদের প্রতি বিহেভিয়ার কেমন ছিল। সো আমি বলবো না, আমি বলবো না যে খুব আমার ফ্যামিলি সাপোর্টিভ কেয়ারিং হ্যান ত্যান, এগুলো ছিল না। সেকেন্ড টাইম মানেই তোমাকে আশেপাশের খোঁজা শুনতে হবে, ফ্যামিলির খোঁজা শুনতে হবে। যারা ওই ব্লেসড ফ্যামিলি দিয়ে বিলং করো, যাদের প্যারেন্টস থ্রু আউট সাপোর্ট করেছে, তারা তো আলহামদুলিল্লাহ, এমন প্যারেন্টস পাওয়া ভাগ্যের ব্যাপার। বাট মোটামুটি 98% কেস সেম থাকে যে প্যারেন্টস সাপোর্ট করতেছে না, ঠিক আছে? তাই নিজের মধ্যে জেদ আনো যে আমার সবাইকে প্রমাণ করতে হবে, আমি তোমার সামনে ক্যামেরা দাঁড়িয়ে আছে, আমার এই আপুটাকেও প্রমাণ করতে হবে, আমার বাসার মানুষকে প্রমাণ করতে হবে, আমার বাইরের প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব যারা এখন মানে চান্স হয় নাই বলে কথা বলতেছে না, মেসেজ দিচ্ছে না, মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দিচ্ছে না, ওই প্রত্যেকটা আপু ভাইয়া সিনিয়র জুনিয়র ব্যাচমেট ফ্যামিলি মেম্বার প্রত্যেককে আমার জবাব দিতে হবে। এই ইয়াটা নিজের মধ্যে আনো, ঠিক আছে? এই স্পিরিটটা নিজের মধ্যে আনো। আমি তোমাদের কাছে একটা স্টোরি শেয়ার করি। নর্মালি আমি এটা কখনো কাউকে বলি নাই। আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিই, তোমরা তো এখন আমার আপুদেরকে নক দাও, আমাকে নক দাও, হয়তো আমি সবসময় দেখি বা দেখি না, সবসময় দেখা হয় না আসলে, এত মেসেজ কখন দেখবো। তো আমি আমার অ্যাডমিশন পিরিয়ডে জাস্ট একটা আপুকে নক দিয়েছিলাম, আপু ডিএমসি 79 ব্যাচের, K79 ব্যাচ, আমি নাম মেনশন করবো না। তো আপু মেবি একটা পোস্ট দিয়েছিল মেডিওলজিতে, তো আমার খুব একটা জায়গা নিয়ে খুব কনফিউশন ছিল আর কি। তো আমি ওনাকে নক দিয়েছিলাম, তো উনি আমার মেসেজ সিন করে নাই। তো আমার খুব ইগোতে লাগছে যে ঠিক আছে আপনি ডিএমসি তে পড়েন, তাই বলে আপনার একটা জুনিয়র আপনার কাছে মেসেজ দিয়ে হেল্প চেয়েছে, আপনি হেল্প করেন। তখন আসলে আমি আপুর জায়গাটা বুঝি নাই, এখন নিজে বুঝি, নিজে এই জায়গার মধ্যে এসে যে আসলে খুব প্রেসার যায়, এত মেসেজ দেখা হয় না। তো আমি আপু আমার মেসেজ দেখেনি, এই জেদটা নিয়ে যে ঠিক আছে আমি এই আপুকে চান্স পেয়ে দেখাবো, চান্স পেয়ে মেসেজ দিব যে দেখেন আপনি আমার মেসেজ দেখেন না, আজকে আমি আপনাকে চান্স পেয়ে মেসেজ দিয়েছি, আপু আমি চান্স পাইছি। এরপরে যখন মেডিওলজির মেন্টর হইলাম, ইনস্ট্রাক্টর হইলাম, দেন অনেকদিন পরে আপু আমার মেসেজ দেখেন, আপু রিপ্লাই করেন, সরি টরি বলে। আমি খুব আমি একটা স্মাইল দিয়ে বলছি যে থ্যাঙ্কস আপু, থ্যাঙ্কস ফর বিং মাই মোটিভেশন, আমি হয়তো আপনার প্রতি জেদ থেকেও চান্স পেতে পারি। তো এই জেদটা নিজের মধ্যে জন্ম, ঠিক আছে? যে ইনশাআল্লাহ আমি পেইড ব্যাচের গ্রুপগুলোতে বলতাম একেবারে চান্স পেয়ে আমাকে রিকোয়েস্ট দিও, আমি উইথ অনার তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। এমন না যে আপু খুব, আমার নর্মালি আমি সবকিছু পাবলিকলি পোস্ট দিই, তো এমন না যে আপু খুব সিক্রেটলি কিছু করি, বাট স্টিল তোমার যদি মানে আপুকে মেসেজ দেওয়া লাগে, আপুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া লাগে, ইনশাআল্লাহ চান্স পেয়ে দিও, আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, চান্স পেয়ে দিও, ঠিক আছে? আলহামদুলিল্লাহ তোমার সাপোর্টিভ প্যারেন্টস আছে। তো সেলফ রেসপেক্ট নিজের মধ্যে জন্মাও, বুঝছো? আপু আজকে অনেকগুলো কথা বলে ফেলাম তোমার সাথে, আজকে আমার লাস্ট ক্লাস, হয়তো পাবলিক গ্রুপের মধ্যে পোস্ট দিও এত কথা বলা হয় না, বা ধরো ইনবক্সে এত বেশি রিপ্লাই দেওয়া হয় না। তো লাস্টে একটাই কথা, তোমার জেদ, তোমার পরিশ্রম, তোমার মানে 100% চেষ্টা তোমাকে তোমার সফলতা পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে? তাকদীর আছে, কিন্তু মাঝে মাঝে একটা কথা আছে যে আল্লাহ হয়তো কিছু পাতা খালি রেখে দিছে, যে আমার বান্দা যা চাইবে আমি তা লিখবো। তোমার ওই খালি পাতাগুলো এখন ভরানো লাগবে চেয়ে চেয়ে। সামনে যারা মুসলমান আছো, সামনে রমজান আছে, পুরোটা মাস আল্লাহর কাছে চাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমার দোয়া কবুল করবে, ঠিক আছে? কিছু জিনিস শুধুমাত্র মানে তাকদীর দিয়ে হয় না, তাকদীর তোমাকে নিজেটা নিজে লিখাইতে হবে, সেই তাকদীর লিখানোর জন্য হইলো পরিশ্রম করো, ঠিক আছে? নিজের বেস্ট দিয়ে ট্রাই করবা। যে বললাম না যে আনটিল তুমি রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত বলবা যে ইস এটা চেষ্টা করলে হয়ে যেত, এই ইসটাতে তোমার মুখ থেকে যাতে না বের হয়। রেজাল্ট না পাওয়ার পর যাতে মনে হয় যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ আনেনি, ঠিক আছে? মুনতাসির বাসায় এরকম বলবেই, খুবই নর্মাল বাসায় এরকম বলা, বুঝছো? যারা ধরো যে খুব মেডিকেল ওরিয়েন্টেড থাকে তাদের জন্য মানে মনে হয় যে মেডিকেল ছাড়া জীবন অচল, বাট তুমি একটা ভার্সিটিতে চান্স পাও, তুমি যখন ভার্সিটি এনভায়রনমেন্টটা দেখবা, তোমার কাছে মানে আমার কাছে মনে হয় কি মেডিকেল খুব বদ্ধ একটা জায়গা, ভার্সিটি গেলে সব খোলামেলা, তোমার কাছে একটা যেটা স্বাধীনতা থাকবে, পড়াশোনার ক্ষেত্রে একটা ফ্রিডম থাকবে, তোমার জব সেক্টর হিউজ, ঠিক আছে? একদম হিউজ জব সেক্টর, তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। তো আগে চান্স পাও, ফ্যামিলির কথা এখন গোনায় ধরা লাগবে না, যেই ফ্যামিলি তোমাকে এইটুক সাপোর্ট করছেন সেই ফ্যামিলি এখন গোনায় ধরা লাগবে না, ঠিক আছে? আশা করি আমার কাছে যদি কারো খারাপ লেগে থাকে আই এম রিয়েলি সরি, যদি আমার কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে আই এম রিয়েলি সরি, যদি কারো ইনবক্স না দেখতে পারি আমি তাও সরি। যেটা বললাম আর কি, খুব হেক্টিক লাইফ যায়, আমার জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে দেখা হোক নেক্সটে, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ, ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবা।